একটি রহস্যময় শহর, আর শহরের পাশে রহস্যময় জঙ্গল, যেখান থেকে প্রতি রাতে বের হয়ে আসে ভয়ঙ্কর এক রাক্ষসের দল। শহরবাসী কি পারবে তাদের হাত থেকে বাঁচতে? এরকমই রহস্যে ঘেরা একটি মজাদার ওয়েব সিরিজ এক্সপ্লেইন করব, যার নাম ফ্রম। তো হাই গাইস, মিরাক্কেল কটেজে আপনাদের স্বাগতম। কাহিনীর প্রথমে আমরা জঙ্গলের পাশে একটি রহস্যময় শহরকে দেখি, যেখানে বয়েড নামক একজন লোক প্রতিদিনের মতো আজকেও ঘন্টা বাজিয়ে সকলকে সতর্ক করে দেয় তারা যেন অন্ধকার হওয়ার পূর্বে তাড়াতাড়ি ঘরে ফিরে যায়। আর এই কাজে তাকে কেনি নামক একজন ছেলে সাহায্য করে। এছাড়াও বয়েড এই শহরের একজন মেয়র, তাই তার দায়িত্বটাও অনেক বেশি। অপরদিকে বয়েডের ডেপুটি কেনি লিউ হাসপাতালে তার বৃদ্ধ বাবার সাথে সময় কাটাচ্ছে। তার বাবা অনেকটাই মানসিকভাবে অসুস্থ, যেখানে তার বাবা কিছুটা পাগলামি করলে ক্রিস্টি নামক একজন ডাক্তার এসে তাকে নার্সের মাধ্যমে তার বেডে পাঠিয়ে দেয়। তখন আমরা জানতে পারি ক্রিস্টি এবং কেনি একে অপরকে পছন্দ করে। এরপর কেনি এসে বয়েডকে জানায় আজকে শহরের প্রতিটা মানুষ ঠিক সময়ে ঘরে ঢুকেছে। এরপর বয়েড তাকে গুড নাইট জানিয়ে ফিরে যায় পোস্ট অফিসে, যেখানে সে থাকে। কিন্তু বয়েড পোস্ট অফিসে কেন থাকে, আর তার পরিবার কোথায়, যা আমরা আস্তে আস্তে জানতে পারবো। অন্যদিকে ফ্র্যাঙ্ক নামক একজন লোক পাবে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। পাবের মালিক তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ সন্ধে প্রায় হতে চলেছে। কিন্তু তার কোনো সেন্সই নেই যে বাসায় তার স্ত্রী ও মেয়ে রয়েছে, তারা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সন্ধে নেমে এলে তারা বাধ্য হয়ে ঘরে ঢুকে পড়ে। রাত হয়ে গেলে ফ্রাঙ্কের স্ত্রী ঘরের দরজার সামনে চেক করে দেখে স্টোনটি ঠিক আছে কিনা। এটা এমন একটি স্টোন যেটা ঘরের দরজায় লাগানো থাকলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এই শহরের প্রতিটি ঘরে এই স্টোনটি রয়েছে, তবে ঘরের প্রতিটি প্রবেশপথই বন্ধ রাখতে হবে। তারপর ফ্র্যাঙ্কের মেয়ে যখন ঘুমোতে যাবে, ঠিক ওই সময়ে সে শুনতে পায় তার মৃত দাদি তাকে ডাকছে। সে তার দাদির সাথে কথা বলার জন্য জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার দাদি তাকে বলে, বাইরে প্রচন্ড ঠান্ডা, আমাকে ভিতরে আসতে দিবে না দাদু ভাই। এতে তার ভীষণ মায়া হয়। সেই মুহূর্তে ফ্র্যাঙ্কের স্ত্রী তাকে নিষেধ করতেই মেয়েটি জানালার ঠাই খুলে দেয়। তখনই রাক্ষসটি তার আসল রূপে ফিরে আসে এবং তাদের উপরে হামলা করে দেয়। পরের দিন সকালে ফ্রাঙ্ক বাসায় গিয়ে তার স্ত্রী এবং মেয়ের বীভৎস লাশ দেখতে পায়। সে প্রচন্ড ভেঙে পড়ে। সে তাদের দিকে তাকাতেই পারছিল না। বয়েড তার দায়িত্বহীনতা এবং অতিরিক্ত মদ্যপানের জন্য কেনিকে নির্দেশ দেয় তাকে যেন বন্দি করে রাখে। অপরদিকে দেখা যায় জিন ম্যাথিউস নামের একজন ভদ্রলোক তার স্ত্রী দাবিদা ম্যাথিউসকে নিয়ে অবসরে সময় কাটানোর জন্য একটি গাড়ি নিয়ে বেরিয়েছে। তবে তাদের সাথে রয়েছে তাদের একমাত্র মেয়ে জুলি এবং ইথান ম্যাথিউস। পথে তারা একটি গাছ উপড়ে পড়ে থাকতে দেখে, ফলে তারা উল্টো পথ ধরে এগোতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় সেই শহরে, যেখানে বয়েড ডোরা নামের এই মহিলার কাছ থেকে পারমিশন চায় তার ছেলে অ্যালিসের সাথে দেখা করার জন্য। আসলে এই শহরে মানুষদের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক ভাগে লোকজন নিজেদের মতো জীবনযাপন করে এবং তাদের সুরক্ষার জন্য রয়েছে মেয়র বয়েড। দ্বিতীয় ভাগে লোকজন বয়েডের নিয়ম ও সুরক্ষাতে একদমই ভরসা করে না, যার ফলে তারা একটি কলোনি রুমে বসবাস করে এবং তাদের সুরক্ষার জন্য তারা নিজেরাই নিশ্চিত করে থাকে। তো ডোনা তাকে পারমিশন দেয় তার ছেলের সাথে দেখা করার জন্য। সেখানে বয়েড তার ছেলেকে ফাতেমা নামের একজন মেয়ের ছবি আঁকতে দেখে। ফাতেমা যথেষ্ট ভালো একটি মেয়ে। সে বুঝতে পারে বয়েড তার ছেলের সাথে কথা বলতে এসেছে, তাই সে সেখান থেকে চলে যায়। অ্যালিস মোটেও তার বাবাকে দেখে খুশি নয়। সে তার বাবাকে সবসময় ইগনোর করে, কিন্তু কেন, যা আমরা সামনেই জানতে পারবো। তবুও বয়েড তার ছেলেকে তাদের সার্ভিসে জয়েন করতে অনুরোধ করে এবং গতকাল ফ্রাঙ্কের মেয়ে এবং স্ত্রীর মৃত্যুর কথা বলে। সে বোঝানোর চেষ্টা করে তাদের এক হয়ে এই শহরে বাঁচতে হবে, কিন্তু অ্যালিস তাতে কোনো আগ্রহ দেখায় না। সিন শিফট হয়। এদিকে দেখা যায় জিনের মেয়ে জুলি ফোনে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। তখন জিন দাবিদাকে বলে তার ফোনে লোকেশন চেক করতে, কারণ
সে অনেকক্ষণ থেকে ড্রাইভ করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে সে সঠিক পথে যাচ্ছে কিনা। তখন দাবিদার জানায় তার ফোনেও কোনো নেটওয়ার্ক কাজ করছে না। এভাবে যেতে যেতে তারা সেই পুরনো ছোট্ট শহরে এসে পৌঁছায়। সামনে কিছু লোক দেখে জিন গাড়ি থামিয়ে শুনতে যায় মেইন হাইওয়ে রোডটি কোন দিকে। তখন বয়েড তাকে হাতের ডান দিকে পাহাড়ের পাশ দিয়ে যেতে বলে। তারপর জিন তাকে ধন্যবাদ দিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকে। এভাবে তারা বেশ কয়েক ঘন্টা ঘুরতে ঘুরতে আবার সেই শহরে চলে আসে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। তারা সারা নামের একজন মেয়েকে হেঁটে যেতে দেখে। জিন তাকে হাইওয়ে কোন দিকে জানতে চাইলে সে কিছু না বলেই চলে যায়। তারা কিছুটা অবাক হয়। তারা আবার সামনের দিকে এগোতে থাকে। তখন সারার ভাই নাথান সারাকে হেসে বলে, আরেকটি কার শহরের পাশ দিয়ে ঘুরছে। অর্থাৎ এই শহরে প্রতিটি মানুষই হয়তো জানে এই শহরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এদিকে জিন রাস্তা খুঁজে না পাওয়ায় বিরক্ত হয়ে গাড়ি জোরে চালাতে শুরু করে। সেই সময় তাদের সামনে অনেকক্ষণ পর একটি গাড়ি দেখতে পায়। গাড়িটি এলোমেলোভাবে চলছিল। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে ঢুকিয়ে দেয়। ফলে জিন দুর্ঘটনা এড়াতে তার গাড়িটি অন্যদিকে মুভ করতেই সেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জঙ্গলের মধ্যে তাদের গাড়িটি মুখ থুবড়ে পড়ে। সে সময় জিন একটি গাছের কারণে তার সিটের সাথে আটকে যায়। অন্যদিকে সেই আহত লোকটি এসে বলে তার গাড়িটির সাথে অন্য একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর বয়েড কিনিকে বলে লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আর সে সেই দুর্ঘটনা কবলিত স্থানে ছুটে যায়। বয়েড সেখানে প্রথমে জেড নামক একজনকে পায়, যিনি দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারপর বয়েড একটু এগিয়ে দেখে জঙ্গলের মধ্যে সেই গাড়িটি উল্টে পড়ে আছে। সে দ্রুত গিয়ে দেখে সবাই ভিতরে আহত অবস্থায় পড়ে আছে। সে তাদের সাহায্য করার জন্য গাড়ির ভিতরে প্রবেশ করে। এদিকে কেনি চার্চের ফাদার ও ক্রিস্টিকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় অ্যালিসকে দেখতে পায়। তখন ফাদার অ্যালিসকে তাদের সাথে যেতে বলে, কারণ আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা নেমে আসবে। এছাড়া সেখানে তার পিতাও রয়েছে। যদিও সে তার বাবাকে পছন্দ করে না, তবুও সে রক্তের টানে তাদের সাথে রওনা হয়। সেখানে তারা প্রথমে জেটকে পায়। তখন ক্রিস্টি তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এদিকে কেনি বয়েডকে দেখে কার থেকে এক এক করে আহতদের বের করছে। কেনি আহতদের অবস্থা দেখে দ্রুত ক্রিস্টিকে সেখানে নিয়ে যায়। সেখানে কেনি ও অ্যালিস দাবিদাকে বের করে আনে। তখন ক্রিস্টি জিন ও তার ছেলের অবস্থা দেখে বলে তাদেরকে এখান থেকে প্রপারলি বের করে আনতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। সেই মুহূর্তে কেনি জানিয়ে দেয় সন্ধে নামার আর মাত্র 40 মিনিট বাকি আছে। বয়েড ওই স্টোনটি বের করে দেখায়, যেটা ফ্র্যাঙ্কের বাড়িতে ছিল। তখন ক্রিস্টি বুঝতে পারে জিন ও তার ছেলেকে বাঁচাতে হলে আজকের রাতটা তাদের গাড়িতেই কাটাতে হবে, যেটা তাদের জন্য বিশাল বিপজ্জনক। তারপর বয়েড ও জিন তার স্ত্রীকে অনুরোধ করে সন্ধে নামার আগেই দাবিদা ও তার মেয়ে যেন শহরে চলে যায়। জিন কারণ জানতে চাইলে বয়েড আবারও অনুরোধ করে তাদের হাতে খুব বেশি সময় নেই, সে পরে সব বুঝিয়ে বলবে। এরপর বয়েড তার ছেলেকে দায়িত্ব দেয় দাবিদা ও তার মেয়েকে যেন দ্রুত শহরে নিয়ে যাওয়া হয়। তারা দেরি না করে তাড়াতাড়ি রওনা হয় শহরের দিকে। এদিকে বয়েড গাড়ির দরজার সামনে স্টোনটি ঝুলিয়ে দেয় এবং গাড়িতে যে সকল কাপড় আছে তা দিয়ে গাড়ির জানালার গ্লাসগুলো ঢেকে দেয়। তখন জিন জানতে চায় সে আসলে করছেটা কি। বয়েড বলে তাকে সব বুঝিয়ে বলবে। এরপর যা কিছু ঘটতে চলেছে সে যেন কোনো দিকে কান না দেয়। তখন হঠাৎ করে ইথান ভীষণ কাঁপতে থাকে। জিন ও ক্রিস্টি ইথানকে থামানোর জন্য শক্ত করে চেপে ধরে। সেই মুহূর্তে বয়েড ভয়ানক আওয়াজ শুনতে পায়। সে একটি জানালার কাপড় সরিয়ে দেখে রাক্ষসের দল জিনের পরিবারের সবার রূপ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আহত লোকটিকে হাসপাতালে সারা নামে সেই মেয়েটি অতি যত্ন সহকারে সেবা করতে থাকে, কারণ দুর্ঘটনা কবলিত স্থানে ডাক্তার ক্রিস্টি গিয়েছিল।
কিছুক্ষণ পর লোকটি জ্ঞান ফিরলে দেখে সারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। লোকটি কিছু বুঝে ওঠার আগেই সারা তার গলায় একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে হত্যা করে ফেলে। তারপর বেশ কিছুক্ষণ পর তার অনুশোচনা হয়। তখন সে অটোমেটিক কারোর সাথে কথা বলতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে এই কাজটি করতে বাধ্য করেছে। তারপর সে লাশটিকে ওভাবেই রেখে বাসায় ফিরে রক্ত ধুয়ে ফেলে। তার ভাই বাসায় ফিরলে সারা তাকে জড়িয়ে ধরে বলে সে আর পারছে না এসব কিছু করতে। অর্থাৎ তার ভাই এর কারণ হয়তো জানে। এদিকে রাত আরো গভীর হয়েছে এবং প্রচন্ড বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু রাক্ষসের দল এখনো গাড়ির চারিদিকে ঘুরছে। তারপর দেখানো হয় ইথানের শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে। একটু পর ইথানের কাঁপুনি বন্ধ হয়ে যায়, সাথে জ্ঞানও হারিয়ে ফেলে। ঠিক সে মুহূর্তেই একটি সাধারণ মানুষের কণ্ঠ ভেসে আসে, আপনারা কি ভিতরে ঠিক আছেন? জিন নিশ্চিত হয় এটা কোনো মানুষই হবে। সে উঠে যায় বাইরে বের হওয়ার জন্য। তখন বয়েড তাকে রিকোয়েস্ট করে বলে এটা একটি ফাঁদ, কিন্তু শুনতে না চাইলে বয়েড বাধ্য হয়ে তাকে গলা চেপে ধরে বলে এটা একটি ফাঁদ, সে ধীরে ধীরে পরিষ্কারভাবে জানতে পারবে। তখন জিন শান্ত হয়, তার কথা মেনে নেয়। তারপর জানতে চায় তারা আসলে কারা। বয়েড বলে যদিও তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি, তারা হলো রাক্ষসের দল। তবে ওই স্টোনটি যতক্ষণ বদ্ধ ঘরে থাকবে ততক্ষণ ওই রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারে না। তুমি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবে। সেই মুহূর্তে ইথানের জ্ঞান ফিরে আসে। তখন ক্রিস্টি ইথানকে ঘুমের ইঞ্জেকশন দেয়, যেন সে ঘুমিয়ে গেলে তার রডটি বের করতে পারে। আর তখনই শুরু হয় ভয়ানক কাণ্ড। গাড়ির উপরে উঠে পড়ে রাক্ষসের দল। ঠিক সেই মুহূর্তেই জিন জানালা খুলে দেখতে চায়। বয়েড তাকে থামিয়ে বলে যদি ভুল করেও জানালা খুলে যায় তাহলে এই স্টোনটি আর কাজ করবে না। ফলে এখানে সকলে রাক্ষসের হাতে শিকার হতে হবে। তারপর রাক্ষসের দল একটু স্বাভাবিক হলে তারা সবাই একসাথে হয়ে ইথানের পায়ের রডটি আস্তে আস্তে বের করে ফেলে। অন্যদিকে দাবিদা এবং তার মেয়েকে নিয়ে যখন কলোনি হাউসে যায়, তখন ডোনা দাবিদা এবং তার মেয়ে জুনের হাত বেঁধে ফেলতে বলে। অ্যালিস ও কেনি না চাইলেও তাদের বাধ্য হয়ে এই কাজটি করতে হয়, কারণ এই কলোনিতে ডোনারই রাজত্ব চলে। সে দাবিদা এবং জুলিকে অবজারভেশন করবে, তারপরেই তাদের বাঁধন থেকে মুক্ত করবে। তারপর ডোনা তাদের আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখে। এমনকি জেডকেও অচেতন অবস্থায় একটি বেডে বেঁধে রাখে। দাবিদার ডোনাকে বলে তার মেয়ে কোথায় আছে। ডোনা তাকে নিশ্চিত করে তার মেয়ে সেভ আছে। অপরদিকে জুলিকে ডাইনিং এ একটি চেয়ারে বেঁধে রাখা হয়। ভেক্টর নামের একজন লোক তাকে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। জুলি তাকে দেখে ভয়ে কেঁদে ফেলে। তখন ফাতেমা এসে ভেক্টরকে চলে যেতে বলে। আসলে ভেক্টর একটু অদ্ভুত প্রকৃতির। সে তার ভীষণে যা কিছু দেখে তা আঁকিয়ে রাখে। সে এই শহরে একদম শৈশব থেকে রয়েছে। সে এই শহরের একজন সিনিয়র ব্যক্তি। সবাই তাকে পাগল ভাবে। ফাতেমা জুলির হাতের বাঁধন খুলে দেয় এবং সেখানে তার অ্যালিসের সাথে পরিচয় হয়। অ্যালিস জুনের কাছে তার হাত বাঁধার জন্য ক্ষমা চায়। এদিকে সকাল হয়ে গেলে ক্রিস্টি ইথানকে চেক করে দেখে সে আগের থেকেও অনেকটাই সুস্থ। তারপর সেখানে কেনি দাবিদা ও জুলিকে নিয়ে আসে। দাবিদা তার স্বামী ও সন্তানকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন কেনিও ক্রিস্টিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তারপর তারা সবাই শহরে ফিরে আসে। সেই মুহূর্তে হাসপাতালের দরজা খোলা দেখে কেনি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে তাড়াতাড়ি তার বাবার রুমের দিকে ছুটে যায়। সেখানে নার্সের রক্তাক্ত লাশ দেখে বুঝে যায় তার বাবার সাথে খারাপ কিছু হয়েছে। তখন কেনি রুমে ঢুকে দেখে তার বাবার বীভৎস লাশ পড়ে আছে। কেনি তার বাবাকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়ে। আসলে গত রাতে সারাই এসব ঘটিয়েছে। সারা সেই অদৃশ্য শক্তির কথা মতো দরজা খুলে চলে গিয়েছিল। তবে সেই অদৃশ্য শক্তিটি কি, আমরা সামনের পর্বে সবকিছু জানতে পারবো।
পর্বের শুরুতে জেডের একদিন পর জ্ঞান ফিরে। সে নিজেকে বেডে বাঁধা অবস্থায় দেখে চেঁচামেচি করতে শুরু করে। ডোনা এসে তাকে চেঁচামেচি করতে নিষেধ করে, কারণ এখন গভীর রাত। ডোনা তাকে সকালে সবকিছু খুলে বলবে। সকাল হয়ে গেলে ডোনা তাকে বলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল এবং তার বন্ধু আহত হয়ে হাসপাতালে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্ধু রাক্ষসের হাতে মারা গিয়েছে। কিন্তু তাকে সন্দেহবশত কলোনি হাউসে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু জেডের কাছে সবকিছু ঠাট্টা মনে হয়, তাই সে রুম থেকে বেরিয়ে যায় এবং শহরে একটা ডিনার হাউস দেখে ছুটে যায় নাস্তা করতে। সেখানে সে পাগলামি শুরু করে দেয়। তখন কেনি তাকে শান্ত করে তার সাথে নাস্তা করায়। এখানে একটা বিষয় অনেকটা রহস্যজনক। যেমনটা আমরা জেনেছিলাম, এই শহরের প্রতিটা মানুষ একটি টাইম লুপে ফেঁসে আছে, তাই তারা চাইলেও এই শহর থেকে বের হতে পারে না। তাহলে তারা বিদ্যুৎ, গ্যাস, খাবার পানি কিভাবে পায়? আসলে এই শহরের কেউ জানে না এর উৎস কোথায়। তারা শুরু থেকেই বিদ্যুৎ, গ্যাস পাচ্ছে এবং খাবারের জন্য গরু, মুরগি অটোমেটিক এই শহরে চলে আসে। শুধু শহরবাসী সেগুলোকে তাদের ব্যবহারের উপযোগী করে তোলে। তাহলে কারা এই সার্ভিস গুলো দিচ্ছে এবং কেন, যা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তারপর জেড এই শহরটাকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। সে ঘুরতে ঘুরতে শহরে একটু বাইরে চলে যায়। তখন একটি আন্ডারগ্রাউন্ড হোম দেখতে পায়। সে ভিতরে গিয়ে লাইট অন করে দেখে সেখানে আরেকটি দরজা। সে তার কিউরিসিটি থেকে দরজা খুলে দেখে একটি লোক পাথরে চাপা পড়ে মারা গিয়েছে, তবে তাকে দেখতে বীভৎস লাগছে। সেই মুহূর্তে লাশটি তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সে ভয়ে পড়ে যায়। তখন তার চোখ পড়ে ঘরের উপরে। সেখানে সে একটি লোগো দেখতে পায়। তারপর আবার নিচে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সে তার হ্যালোসিনেট ভেবে হাসতে হাসতে বেরিয়ে যায়। স্কিন শিফট হয়। এদিকে সকালবেলা কলোনি রুমে জুলি তার ভাইয়ের সঙ্গে কথা বলছিল। তখনই ইথান তার বয়সী একটি ছেলেকে তার দিকে তাকিয়ে হাসতে দেখে, তবে ছেলেটি অদ্ভুত সাদা পোশাকে ছিল। জুলি ইথানকে জিজ্ঞেস করে সে কি দেখছে। তখন ছেলেটি তাকে হাতের ইশারায় বলতে নিষেধ করে। আসলে ছেলেটিকে ইথান ছাড়া আর কেউ দেখতে পায় না। এদিকে বয়েট ঘুম থেকে উঠে জানালা দিয়ে পানিশমেন্ট বক্সের দিকে দেখে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ আজকে সন্ধ্যাবেলায় কোনো রক্ষা কবচ ছাড়াই ফ্র্যাঙ্ককে সেই বক্সটিতে থাকতে হবে। বয়েট ফ্র্যাঙ্ককে কথাটি জানিয়ে বেরিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক নীরবে তার শাস্তি মেনে নেয়। অপরদিকে চার্চের ফাদার জিন এবং তার স্ত্রীকে বুঝিয়ে দেয় এই শহরে কিভাবে থাকতে হয় এবং স্টোনটি কিভাবে ব্যবহার করতে হয়। তখন শহরের মাঝখানে পানিশমেন্ট বক্স দেখে দাবিদার জিজ্ঞেস করে এটা কি, আর এটা কি কাজে ব্যবহৃত হয়। উত্তরে ফাদার জানায় এটা হলো পানিশমেন্ট বক্স। ফ্র্যাঙ্কের ভুলের কারণে তাকে আজ রাত এখানে থাকতে হবে। তারপর ফাদার তাদের থাকার জন্য ফ্র্যাঙ্কের বাসায় নিয়ে যায়। এদিকে কলোনি হাউসের সামনে অ্যালিস ইথানকে হাঁটার জন্য একটি ক্রাঞ্চ বানিয়ে দেয়। তখনই ইথান একটু এগিয়ে দেখে ভেক্টর কি যেন করছে। ইথান তাকে নানান প্রশ্ন করতে থাকে। ভেক্টর তার কথায় বেশ বিরক্ত হচ্ছিল। যখন ইথান কথায় কথায় বলে এখানে তিনজন আছে, তখন ভেক্টর নড়ে চড়ে বসে। অর্থাৎ ইথান সেই সাদা পোশাক পরা ছেলেটির কথা বলে। সেই মুহূর্তে জুলি ইথানকে ফিরে আসতে বলে। ইথান যাওয়ার সময় সে যেন ছেলেটিকে তার হয়ে হাই জানায়। ইথান খুশি হয়, কারণ ইথান সেই ছেলেটিকে বন্ধু ভেবে নিয়েছে। তবে ভেক্টর ছেলেটিকে মনে হয় চিনে, যা আমরা সামনের এপিসোডে জানতে পারবো। তখন জুলি ইথানকে তার সাথে কথা বলতে নিষেধ করে। এদিকে ফাদার শহরের প্রত্যেক মানুষকে একটি স্থানে জড়ো করে, কারণ তাদের সামনে ফয়সালা করতে হবে এই নতুন মানুষগুলো কোথায় থাকবে। তারা শহরে থাকবে নাকি কলোনি হাউসে থাকবে। তখন জিন, দাবিদা ও ইথান বলে তারা এই শহরেই থাকবে। তখন জুলি বলে সে কলোনি হাউসে থাকবে। এরপর কেনি জেডকে নিয়ে যায় তার বন্ধুর লাশ দেখাতে। সে তার বন্ধুর লাশ দেখে ভীষণ কাঁদতে থাকে। অপরদিকে জিন, দাবিদা ও ইথান নতুন ঠিকানায় উঠে পড়ে এবং জুলিকে কলোনি হাউসে বরণ করে নেওয়া হয়। তারপর সন্ধে নামার আগেই বয়েড ফ্রাঙ্ককে পানিশমেন্ট বক্সে ঢুকিয়ে দিয়ে আসে। সন্ধ্যায় চারিদিক অন্ধকার হয়ে গেলে রাক্ষসের দল ফ্রাঙ্কের স্ত্রী ও তার মেয়ের রূপ ধরে চলে আসে। তারপর বক্সের চারিদিকে ঘুরতে থাকে এবং ভয়ানকভাবে হাসতে থাকে।
তার কিছুক্ষণ পরে রাক্ষসের দল বক্সটিকে ভেঙে ফ্রাঙ্কের উপর আক্রমণ করে দেয়। এই টানটান উত্তেজনার মধ্যেই তৃতীয় পর্ব শেষ হয়ে যায়। এদিকে সকালবেলা বয়েড পানিশমেন্ট বক্সের সামনে দাঁড়িয়ে ভাবে সে কি করে ফ্রাঙ্কের লাশের দিকে তাকাবে। সে নিজেকে দোষারোপ করে। তারপর ফ্রাঙ্কের বীভৎস লাশ একটি কার্টে থেকে চার্জে নিয়ে যায় এবং ফাদারের কাছে হস্তান্তর করে দেয় দাফন করার জন্য। তখন ফাদার বয়েডকে দেখে তার হতাশাগ্রস্ত মনে হয়। সে তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। বয়েড তেমন কিছু না বলে চলে যায় বক্সের কাছে সেটা মেরামত করার জন্য। সেখানে ফাদার বয়েডকে বুঝায় সে এই শহরের একজন লিডার, একজন মেয়র। তাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। তাকে এই শহরের মানুষদের রক্ষা করতে হবে। তখন ফাদারের কথায় জানা যায় সেই রক্ষা কবচ অর্থাৎ সেই স্টোনটি বয়েডই প্রথমে খুঁজে বের করেছিল রাক্ষসদের হাত থেকে এই শহরের মানুষদের রক্ষা করার জন্য। সিন শিফট হয়। দাবিদা তার মেয়ের জন্য ভীষণ কষ্ট পাচ্ছিল, কারণ তার মেয়ে কলোনি হাউসে থাকতে চেয়েছে, ফলে জুলি তাদের কাছে থেকেও নেই। তখন জিন এসে তাকে সান্ত্বনা দেয় এবং বলে সব ঠিক হয়ে যাবে। এরপর জিন তার ছেলেকে নিয়ে যায় ডিনার হাউসে সকালের নাস্তা করার জন্য। সেখানে সারা তাদের সাথে সুন্দর করে পরিচিত হয়, অথচ প্রথম পর্বে সে তাদেরকে ইগনোর করেছিল। বর্তমানে সারা ইথানের সঙ্গে সুন্দর আচরণ করছিল। তারপর তাদেরকে সকালের নাস্তা দেয়। আসলে সারা এই ডিনার হাউসেই কাজ করে এবং এই ডিনার হাউসের মালিক হলো কেনির মা। এদিকে দাবিদা তার মেয়েকে দেখার জন্য কলোনি হাউসের সামনে যায়। তখন দাবিদা একটি সোয়েটার জুলিকে দিয়ে বলে তার সাথে বাড়িতে যেতে, কারণ এখানে জুলি সেভ না, তার আশেপাশে সব অপরিচিত মানুষ। তখন জুলি রাজি হয় না, উল্টো তার মায়ের সাথে তর্ক করে। তাদের কথাতে জানা যায় মূলত জিন ও দাবিদা একেবারেই সেপারেট হয়ে যাবে, আর এটাই ছিল তাদের ছেলে মেয়েদের সাথে শেষ ট্রিপ, যেটা কোনোভাবে জুলি জানতে পেরেছে। এই জন্য জুলি তার পিতামাতাকে একেবারেই পছন্দ করে না। তারপর সেখান থেকে জুলি চলে যায়। তখন ফাতেমা দাবিদার কাছ থেকে সোয়েটার নিয়ে বলে সে জুলিকে দিয়ে দিবে। তখন দাবিদা বাসায় ফিরে জিনকে জানায় তাদের ডিভোর্সের ব্যাপারটা জুলি অলরেডি জেনে গিয়েছে। এই বিষয় নিয়ে জিন ও দাবিদার মধ্যে ভীষণ কথা কাটাকাটি হয়। সেই মুহূর্তে ভেক্টর বাড়ির পিছনে এসে ইথানকে বাড়ির পিছনের দরজাটি খুলতে বলে এবং তাকে তার সেই গুরুত্বপূর্ণ কাজটির কথা বলে। তাদের এখন ওই ছেলেটিকে খুঁজতে হবে। ইথান প্রশ্ন করে ছেলেটিকে তারা কোথায় খুঁজবে। তখন ভেক্টর বলে ছেলেটি ওই জঙ্গলের মধ্যেই থাকে, তাকে খুঁজে বের করতে হবে। তবে এর পিছনে বড়সড় কোনো কারণ লুকিয়ে আছে। তারপর ভেক্টর তার হাতটার সুবিধার্থে ক্রাসটি রেখে একটি লাঠি ধরিয়ে দেয়। তারপর তারা হাঁটা শুরু করে ওই জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে ভেক্টর বলে সেও তার মতো বয়সে ওই ছেলেটিকে দেখতে পেত, তবে এখন ছেলেটি তার সামনে আর আসে না। তবে ছেলেটি হয়তো ইথানকে কোনো মেসেজ দিতে চায়, যেটা ভেক্টরের জানা ভীষণ জরুরি। সেই মুহূর্তে তারা ছেলেটিকে জঙ্গলের মধ্যে হাঁটতে দেখে। তার কিছুক্ষণের মধ্যেই তারা আবার ছেলেটিকে হারিয়ে ফেলে। তারপর তারা ছেলেটিকে খুঁজতে খুঁজতে একটি অদ্ভুত গাছের সামনে এসে পড়ে। ভেক্টরের মতে গাছটি নাকি হাঁটতে পারে। তখন ভেক্টর ইথানকে একটি অদ্ভুত জিনিস দেখায়। সে একটি পাথরের গায়ে একটি ইমোজি এঁকে গাছটির গর্তের মধ্যে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর পাথরটি আকাশ থেকে তাদের সামনে এসে পড়ে। ইথান তো ভীষণ অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। তখন ভেক্টর বলে সে এই গাছটি তার ভিশনে দেখেছিল। আজ সে সামনাসামনি গাছটি দেখলো। সে এখনো জানে না এই গাছটি আসল রহস্য কি। সেই মুহূর্তে ভেক্টর কুকুরের ডাক শুনতে পায় এবং মাথায় যন্ত্রণা অনুভব করে। এদিকে বাড়িতে ইথানকে না পেয়ে জিন ও দাবিদা জঙ্গলে চলে আসে। তারা ইথানকে ডাকতে থাকে। সেই মুহূর্তে কিছু কুকুর তাদেরকে ঘিরে ধরে। তখন ভেক্টর সেখানে এসে একটি ফাঁকা ফায়ার করে কুকুরগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায়। দাবিদা তাড়াতাড়ি ইথানকে বুকে জড়িয়ে ধরে। তখন জিন ভেক্টরের উপর ভীষণ রেগে যায়। ভেক্টর জিনের দিকে বন্দুক ধরে ধীরে ধীরে পিছিয়ে যায় এবং বলে সে খারাপ মানুষ নয়। সিন আবার শিফট হয়। এদিকে কেনি দেখতে পায় জিন সেই আন্ডারগ্রাউন্ড রুমের পাশে একা একা বসে আছে। এরপর কেনি তাকে বুঝিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর তাকে একটি ম্যাপ দেখায়
যেখানে ফিগার আউট করা আছে এই শহরের প্রতিটা মানুষ ও পরিবার ভিন্ন ভিন্ন রেসিডেন্ট থেকে এসেছে। তাদের কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। তখন কেনির কথায় বোঝা যায় এই শহরে যারা আটকে গিয়েছে তারা প্রত্যেকেই কোনো বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন ক্রিস্টি একজন অভিজ্ঞ ডাক্তার, বয়েট একজন দক্ষ সোলজার, জিন একজন দক্ষ ইঞ্জিনিয়ার, জেড সে নিজেও একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার। কেনি জেডকে এসব মেনে নিতে বলে, কারণ এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। জেড তার কথা বিশ্বাস করে না। সে বলে সে এর উপায় ঠিক খুঁজে বের করবে। ঠিক তখনই কেনির পাশে রেডিওটি একটি সিগন্যাল দিয়ে থেমে যায়, কারণ এই শহরে কোনো নেটওয়ার্কই নেই। তখন জেড রেডিওটি নিয়ে বেরিয়ে যায়। সিন আবার শিফট করে নিয়ে যাওয়া হয় সেই কলোনি হাউসে। সেখানে ফাতেমা ও অ্যালিস জুলিকে থাকার একটি ব্যবস্থা করে দেয়। জুলি ভীষণ খুশি হয়, কারণ কলোনি হাউসে অবশেষে সে একটি থাকার জায়গা পেয়েছে। অপরদিকে জিন বয়েডকে কমপ্লেইন দেয় যে ভেক্টর তার ছেলেকে অদ্ভুত সব প্রশ্ন করছে, এমনকি সে আজকে তাদের চোখের আড়ালে তার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। বয়েড তাকে বলে ভেক্টর কলোনি হাউসের লোক, সেখানে তার কোনো হস্তক্ষেপই চলবে না। তবুও বয়েড জিনকে আশ্বস্ত করে বলে সে ডোনার সাথে এ বিষয়ে কথা বলবে। তখন জিন বলে ভেক্টরের কাছে একটি বন্দুকও রয়েছে। বয়েড অবাক হয়ে যায়। তারপর বয়েড জিনকে দাওয়াত করে আজকে তার পরিবার যেন ডিনার হাউসে মিট করে। বয়েডের কথা মতো জিন তার পরিবারকে নিয়ে যায় ডিনার হাউসে। সেখানে বয়েড তার পরিবারের সাথে কথা বলার সময় সারা ইথানকে আদর করে নিয়ে যায়, যাতে বড়রা আলোচনা করতে পারে। তখন তারা আলোচনা করার সময় কেনি এসে বয়েডকে একটু সাইডে ডাকে কিছু কথা বলার জন্য। তখন জিন ও দাবিদার কথা শুনে বোঝা যায় তারা আবার হয়তো তাদের সম্পর্কটা ঠিক করতে চাইছে। তখন সারা ইথানকে কিছু সুইট পটাটো দিয়ে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে সারা কাজ করার সময় ব্যথা অনুভব করে। একটু পর তার হাতে একটি লেখা ভেসে ওঠে, কিল দ্য বয়। অর্থাৎ ওই অদৃশ্য শক্তিটি এবার ইথানকে হত্যা করতে বলতেছে। সে আবার তার হাতের দিকে তাকিয়ে দেখে লেখাটি নেই। সে ঘাবড়ে যায় এবং সে নিচে পড়ে কাঁপতে থাকে, যেমনটা ইথানের বেলাতেও হয়েছিল। বয়েড সারার অবস্থা দেখে দ্রুত ছুটে যায় সেখানে। সিন আবার শিফট হয়। এদিকে ভেক্টর কলোনি হাউসের সামনে একের পর এক কবর খুঁড়ে যাচ্ছে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে। তখন ডোনা এসে ভেক্টরকে বলে সে কেন এসব করছে। সেই মুহূর্তে ভেক্টর বলে সে তার ভিশনে দেখেছে সামনে একটি মৃত্যুর হোলি হতে যাচ্ছে। আর এখানেই চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। পঞ্চম পর্বে শহরের একজন মেয়ে নাথানকে খবর দেয় তার বোন অসুস্থ হয়ে হাসপাতালে। মেয়েটি জানায় তার বোনের সাথে কি হয়েছিল। সে দৌড়ে চলে যায় হাসপাতালে। তখন ক্রিস্টি সারাকে প্রাথমিক ট্রিটমেন্ট করাতে সে সুস্থ অনুভব করে। তখন বয়েড ক্রিস্টিকে সাইডে ডেকে জানতে চায় সারার কি হয়েছে। তখন ক্রিস্টি জানায় ওর সবকিছুই নর্মাল এসেছে, এখনো সে কিছু বুঝতে পারছে না তার সাথে হয়েছিলটা কি। তখন নাথান চলে আসে। বয়েড জানায় সারা ভিতরে ঘুমাচ্ছে, তো বয়েড তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে জিন তার স্ত্রী ও ছেলের সাথে একটি গেম খেলা শুরু করে। তাদের এ শহর সম্পর্কে যত প্রশ্ন আছে তারা সেই বিল্ডিং এর দেয়ালে লিখবে, এবং যে ওই প্রশ্নের উত্তর জানবে সে প্রশ্নের পাশে উত্তর লিখবে। জিন এই শহর থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। অপরদিকে নাথান ভাবছে আজকেও সেই অদৃশ্য শক্তি তার বোনকে কোনো আদেশ দিয়েছিল নাকি, কারণ সে জানে এটার কোনো সমাধান হতে পারে না। গতবার হাসপাতালে কেউ দেখেনি বিধায় সে বিপদে পড়েনি। এবারও কি তার ভাগ্য ফেভার করবে তার গ্যারান্টি কি। রাতে স্যার হাসপাতালের ড্রয়ারে একটি সিজার নাইফ দেখতে পায়। সে সেটা নেওয়ার আগেই ক্রিস্টি চলে আসে। সকালে ক্রিস্টি তাকে রিলিজ করে দেয়, কারণ রাতে তার সাথে কিছুই ঘটেনি। তখন দেখা যায় সারা গোপনে সে নাইফটি চুরি করে নিয়েছে। সেখানে নাথান এসে তাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা বলে তাকে এখন ডিনার হাউসে যেতে হবে, কারণ কেনির মা একা সব সামলাতে পারবে না। তখন নাথান তাকে জিজ্ঞেস করে তাকে কি ওই অদৃশ্য শক্তি আবারও কোনো আদেশ দিয়েছে। সে তার ভাইয়ের কাছে গোপন করে বলে সে আর কোনো আদেশই পায়নি। সারা বুঝতে পেরেছে সে তার ভাইকে জানালে তার ভাই তাকে বাধা দিবে।
তখন সারা ডিনার হাউসে না গিয়ে সোজা চলে যায় জিনদের বাড়িতে ইথানকে হত্যা করার জন্য। সে বিভিন্নভাবে ইথানকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়ে রাখতে থাকে। সারা তখন দাবিদাকে বলে তার ভাইয়ের একটি ছাগলের খামার রয়েছে, সে ইথানকে দেখাতে চায়। ইথানও বেশ আগ্রহ দেখায়, কিন্তু দাবিদা কোনোভাবেই ইথানকে চোখের আড়াল করছিল না, কারণ সে এখনো এই শহরের মানুষকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। তাই দাবিদা বলে সেও তার খামার দেখতে যাবে। তারপর সারা তাদেরকে সাথে করে নিয়ে যায় তাদের খামারে। তখন সারা দাবিদাকে মিথ্যা বলে তাদের খামার ঘরে নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। সেই মুহূর্তে সারা দাবিদাকে ধোঁকা দিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। এদিকে নাথান চার্চে যায় ফাদারের সাথে সারার ব্যাপারটি শেয়ার করার জন্য, কারণ এই মুহূর্তে তার কি করা উচিত সে এখনো বুঝতে পারছে না। তখন নাথান ফাদারকে চার্চে না পেয়ে চার্চের বাহিরে অন্য একটি জায়গায় পায়। তখন নাথান সবকিছু খুলে বলে। কথাগুলো শুনে ফাদার একদম অবাক হয়ে যায়। তারা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় সারাকে খুঁজতে, কারণ তারা বুঝতে পেরেছে আজকেও সারা কোনো ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে। নাথান সর্বপ্রথম ডিনার হাউসের দিকে যায়। তখন বয়েড ফাদারের পথ আটকে দাঁড়ায় কিছু জানার জন্য। আসলে বয়েড তো জানে না কি কাজে বেরিয়েছে। এদিকে নাথান ডিনার হাউসে গিয়ে জানতে পারে সেখানে সারা নেই। তখন পাবের মালিক নাস্তা করছিল। নাথান তাকে বলে সে কি সারাকে দেখেছে। সে বলে সে সারাকে জিমের স্ত্রী ও জিমের স্ত্রী ও ছেলের সাথে তাদের খামারের দিকে যেতে দেখেছে। সে আর দেরি না করে দ্রুত ছুটে যায় তাদের খামারের দিকে। সে সেখানে গিয়ে দেখে সারা ইথানকে মারার জন্য তার গলায় সিজার নাইফ ধরেছে। নাথান তাকে থামতে বলে এই কাজটি না করার জন্য, কিন্তু সারা বলে ওই অদৃশ্য শক্তি তাকে বলেছে এটাই তার শেষ কাজ। এরপর থেকে সে এবং এই শহরের প্রতিটা মানুষ এই শহর থেকে মুক্তি পাবে। এদিকে দাবিদা বন্ধ ঘরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং ইথান বলে ডাকতে থাকে। সে সময় নাথানের সাথে সারা কথা বলার সময় ইথান তার পায়ে লাথি মারতেই তার হাত ছেড়ে দেয়, আর এই সুযোগেই ইথান সেখান থেকে দৌড়ে পালায়। সারা তাকে ধরতে গেলে নাথান তাকে পিছন থেকে চেপে ধরে। সারা নাথানের হাত থেকে ছুটোছুটি করতে গেলে ভুলবশত ছুরিটি নাথানের গলায় লেগে তার শ্বাসনালী কেটে যায় এবং সে সাথে সাথেই সেখানেই মারা যায়। তখন ফাদার এসে দেখে নাথান অলরেডি ডেড। এদিকে ইথান দৌড়াতে দৌড়াতে জুলিকে দেখতে পায়। তখন সে ভয়ে জুলির সামনে এক লাগারে কাঁদতে থাকে। অপরদিকে শহরবাসী নাথানের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে ছুটে চলে আসে। তাদের সাথে সাথে সেখানে জিমও চলে আসে। তখন জিম খামারের ভিতর থেকে দাবিদার ডাক শুনতে পায়। সে দ্রুত দাবিদাকে মুক্ত করে। দাবিদা বের হয়েই বলে ইথান কোথায়। তারা দ্রুত বেরিয়ে দেখে অলরেডি শহরের লোক জড়ো হয়ে গেছে। সেই মুহূর্তে জুলি ইথানকে সেখানে নিয়ে আসে। দাবিদা সাথে সাথে ইথানকে বুকে জড়িয়ে ধরে। তারপর সেখানে বয়েডও চলে আসে। ফাদার এসে বয়েডকে বলে সে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। সে সারাকে ধরার চেষ্টা করলে সারা দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। সেই মুহূর্তে জিন বয়েড ও ফাদারের উপর ভীষণ রাগারাগি করে, কারণ তারা এই শহরের রক্ষাকর্তা হিসেবে ব্যর্থ। তখন বয়েড জিনকে বলে সন্ধে নামার আগেই সারা এই শহরে ফিরে আসবে, তখন তারা তাকে ধরে ফেলবে। তার উপর আর কোনো ভরসাই করতে চায় না। কিন্তু তারপর জিন তার পরিবারকে নিয়ে বাসায় ফিরে যায়। সে তাদের প্রচন্ড গালাগালি করে সেখান থেকে চলে যায়। এদিকে জেড সে রেডিও নিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর উপায় খুঁজছে কিভাবে এই শহর থেকে বের হবে। অনেক রহস্যের মধ্যেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। 6 নং পর্বের শুরুতে বয়েড ও কেনি একটি লাশ কবর দিচ্ছে এবং শহরে ঘটে যাওয়া এক একটি বিষয় নিয়ে আলোচনা করছে। কবর দেওয়া প্রায় শেষ হলে তাদের উচিত জঙ্গলটিকে তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করা। সেখান থেকে তারা হয়তো এই শহরটিকে বাঁচানোর নতুন কোনো উপায় খুঁজে পেতে পারে, যেমনটা সে আগেও পেয়েছিল। অর্থাৎ সেই রক্ষা কবচ বা স্টোনটির কথা বলছে। আসলে বয়েড স্টোনগুলো ওই জঙ্গলে খুঁজে পেয়েছিল। তখন কেনি বলে তার যদি মরার ইচ্ছে থাকে তাহলে সে যাক, আমি যাব না। তারপর কেনি বাসায় চলে যায়। আসলে কেনির এমন কথায় বয়েড অনেকটা কষ্ট পায়। এদিকে চার্চের পাশে থাকা গাড়ির রেডিও অ্যান্টেনাটি
জেড ভেঙে নিয়ে যায়। সে নিশ্চয়ই কিছু একটা করতে যাচ্ছে। সিন শিফট হয়। জিম একটি প্লাগ নিয়ে ঘাটাঘাটি করছে। তখন দাবিদা জিমকে বলে সে কি করছে। তখন জিম তাকে একটি অদ্ভুত জিনিস দেখায়। সে যে প্লাগটি ঘাটাঘাটি করছে, আসলে সেই প্লাগের ভিতরে কোনো তারই নেই। অর্থাৎ এখানে যত ইলেকট্রিক ডিভাইস আছে সেগুলো সব তারবিহীন ভাবে চলছে। দাবিদা বেশ অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। ঠিক সেই মুহূর্তে জেড অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে। তার পাগলের মতো কাজকর্ম দেখে দাবিদা ভীষণ রেগে যায়। তখন জেড ক্ষমা চায়, কারণ তার মাথা এখন পুরোপুরি ঠিক নাই। কারণ সে কিছুদিন আগেই তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। তাছাড়া এই শহর থেকে সে বেরও হতে পারছে না। তারপর সে বলে তার কাছে একটি আইডিয়া আছে। সে শহরের বাইরে সিগন্যাল পাঠাতে পারবে, অর্থাৎ সে একটি রেডিও নেটওয়ার্ক বানাতে পারবে। এজন্য জিমের সাহায্য লাগবে। জিম তার আইডিয়াটি বেশ পছন্দ করে। তখন জেড ও জিম চলে যায় তাদের দুর্ঘটনা কবলিত স্থানে, যেখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর জেডের গাড়ি থেকে প্রয়োজনীয় তার সংগ্রহ করে নেয় নেটওয়ার্ক অ্যান্টেনা বাড়ানোর জন্য। কারণ এই শহরের কোনো বৈদ্যুতিক তারের মধ্যে বিদ্যুৎ পরিবাহী তামা নেই। এরপর তারা খুঁজে বের করে সব থেকে উঁচু একটি গাছ, যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে। তখন জেড তার কিছু ভুলভাল কথায় জিমকে অপমান করে ফেলে। ফলে জিম সবকিছু রেখে চলে যায়। তখন জেড আবারও তার অবস্থার কথা জানায় এবং তার কাছে ক্ষমা চায়। তারপর জিম রাজি হয়ে ওই গাছে অ্যান্টেনা নিয়ে উঠে পড়ে। তখন জেড অ্যান্টেনাটি রেডিওর সাথে কানেক্ট করে। জিমকে জিজ্ঞেস করে সে ঠিকমতো অ্যান্টেনাটি বসিয়েছে কিনা। জিম তাকে কনফার্ম করে সে ঠিক মতোই বসিয়েছে। সেই মুহূর্তে জেড লক্ষ্য করে গাছের ভেতর থেকে অনবরত রক্ত বেরিয়ে আসছে। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। তখন গাছের উপরে তাকিয়ে দেখে বীভৎস কাটাছিঁড়া লাশ গাছে ঝুলছে এবং অনবরত রক্ত তার গায়ে এসে পড়ছে। সেই মুহূর্তে সে গাছের গায়ে ওই চিহ্নটি দেখতে পায়, যেটা সে আন্ডারগ্রাউন্ড রুমেও দেখেছিল। ঠিক তখনই তার পিছন থেকে একটি বীভৎস চেহারার লোক একটি পুরোনো আমলের বন্দুক দিয়ে তার দিকে গুলি ছোড়ে। তখন একটুর জন্য জেড বেঁচে যায়। জেড ভয়ে সেখান থেকে দৌড় দেয়। লোকটিও তার পিছু করতে থাকে এবং গুলি ছুটতে থাকে। সেই মুহূর্তে লোকটি তার বন্দুকে থাকা ছুরি দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন লোকটি আবার ছুরি দিয়ে তাকে আঘাত করতেই দেখে জিম তাকে ডাকছে, বলছে এগুলো বাস্তব নয়। তখন জেডের হুঁশ ফিরে আসে। সেই মুহূর্তে জেড আবার তার সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। এদিকে জিমের স্ত্রী তাদের বাড়িতে আগের পরিবারের কিছু প্রয়োজনীয় কাগজ চার্চের ফাদারের কাছে দিয়ে আসে। তারপর দাবিদার সেখান থেকে চলে যায়। এরপর ফাদার চার্চের দরজা লাগিয়ে দেয় এবং একটি ল্যাম্প নিয়ে বেসমেন্টের দিকে যায় এবং দেখা যায় ফাদার সারাকে বেসমেন্টে আটকে রেখেছে। সেই সময় ফাদার আসলে মিথ্যে বলেছিল। সে সারাকে এই বেসমেন্টেই আটকে রেখেছে, যার কারণ এখনই জানা যাবে। ফাদার সারাকে বলে সে যে অন্যায়টি করেছে তার শাস্তি হিসেবে তাকে আজকে ওই পানিশমেন্ট বক্সে থাকতে হবে। তখন সারা অনেক ভয় পেয়ে যায়। তারপর ফাদার তাকে কনভিন্স করে বলে নাথান তাকে বলেছে সে একটি অদৃশ্য শক্তির সাথে কথা বলে, এমনকি সে ওই শক্তির আদেশ অনুযায়ী এই কাজগুলো করেছে। ফাদার তাকে অনুরোধ করে সে যেন তাকে সবকিছু খুলে বলে। সারা চাইলে এখনো এই শহরটাকে বাঁচাতে পারে। তখন সারা সবকিছু খুলে বলতে শুরু করে। ওই অদৃশ্য শক্তিরা আসলে আমাদের সাহায্য করতে চায়। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল তাদের যেন কেউ শুনতে পায় এবং তাদেরকে কেউ যেন সাহায্য করে। কারণ তারাও আমাদের মতোই এই শহরে বন্দি হয়ে আছে। তখন ফাদার তাকে প্রশ্ন করে সে তাদেরকে বিশ্বাস করলো কিভাবে। তখন সারা বলে বহু বছর আগে একই দিনে একই সময়ে দুটি কার এই শহরে এসেছিল এবং সেই দিনই তারা একইভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। কিন্তু সেই দিন সবাই মারা যায়। তারপর থেকে এই শহরের প্রত্যেকটি মানুষ একটি টাইম লুপে আটকে যায়, যার কারণে
কেউ এই শহর থেকে বের হতে পারছে না। তারা সারাকে আগেই বলেছিল একই সময়ে একই দিনে আবারও দুটি কার এই শহরে আসবে এবং তাদেরও অ্যাক্সিডেন্ট হবে। যদি সেদিন কারের সবাই মারা যায় তাহলে এই টাইম লুপটি ভেঙে যাবে, আর যদি সবাই মারা না যায় তাহলে আবার এই টাইম লুপ বছরের পর বছর ধরে চলতে থাকবে। তাই তারা সারাকে দিয়ে বাকি সবাইকে হত্যা করতে চাইছে, যেন এই লুপটি ভেঙে যায়। কথাগুলো শুনে ফাদার একদম অবাক হয়ে যায়। তখন ফাদার তাকে জিজ্ঞেস করে সে কি এখনো তাদেরকে বিশ্বাস করে। সারা উত্তরে বলে তারা তাকে কথা দিয়েছে নাথান নাকি আবারও ঠিক হয়ে যাবে। তখন ফাদার নাথানের ব্যাপারে কিছুই বলে না, কারণ নাথান যে অলরেডি মারা গিয়েছে সেটা সারা জানলে পরিস্থিতি আরো বেশি জটিল হতে পারে। তখন ফাদার সারাকে বলে তারা যদি সত্যিই হয় তাহলে এই মুহূর্তে তাদের সাথে তাকে কানেক্ট হতে হবে। তারা যে এক্সিট করে সেটা বয়েডকে প্রমাণ করে দেখাতে হবে, তা না হলে সারাকে শাস্তি পেতেই হবে। সারা বলে তারা কখন যোগাযোগ করবে সেও জানে না। ঠিক সেই মুহূর্তেই তারা সারার সাথে কানেক্ট হয়ে যায় এবং সারার মাধ্যমে তাকে কিছু দেখাতে চায়। তখন সারা কলম ও কাগজ চায়। তারপর তারা সারাকে দিয়ে একটি কার্টুন ছবি এঁকে দেয়। ফাদার কার্টুনটি দেখে কিছুই বুঝতে পারে না। তখন সারা বলে ওঠে তারা তাকে বলেছে ফাদার যখন এই শহরে প্রথম আসে সেদিন থেকেই তারা তাকে চেনে। এমনকি সে একটি ব্যাগ মাটির নিচে পুঁতে রেখেছে সেটাও তারা জানে। এবার ফাদারের পুরোপুরি বিশ্বাস হয়ে যায়। সে সাথে সাথেই ওই জায়গায় চলে যায় যেখানে সে তার ব্যাগটি পুঁতে রেখেছিল। তারপর মাটি খুঁড়ে ব্যাগটি বের করে দেখে তার রক্তাক্ত জামা ও একটি চকলেট বক্স যার গায়ে ওই কার্টুনটি রয়েছে। এখানে রহস্য আরো গভীর হতে থাকে। সিন শিফট হয়। দামিদা তার ছেলেকে নিয়ে ডিনার হাউসের দিকে যায়, যেখানে এই শহরের মানুষ তাদের প্রিয় জিনিসপত্র স্টোর করে রাখে। কেনির মা তাদের স্টোর রুমটি দেখিয়ে দেয়। দামিদা তার ছেলেকে নিয়ে স্টোর রুমে ঢোকে এবং তার জিনিসগুলো রেখে দেয়। দামিদা ও ইথান চারিদিকে চোখ বুলিয়ে দেখছিল এই শহরের মানুষ কি কি রেখেছে। তখন দাবিদার একটি ব্রেসলেটের উপর চোখ আটকে যায়। সে হাতে নিয়ে দেখে এটা তারই। সে একসময় তার হাজবেন্ডকে এটা গিফট করেছিল, তবে তার হাজবেন্ড এই শহরে আসার বহু আগে এই ব্রেসলেটটি হারিয়ে ফেলেছিল। দাবিদা ব্রেসলেটটি সাথে করে বাড়িতে নিয়ে যায় এবং ভাবতে থাকে সেখানে ব্রেসলেটটি কিভাবে গেল। তখন ইথান ঘরের একটি ল্যাম্প জ্বলতে নিতে দেখে। সে তার মাকে প্রশ্ন করে লাইটটি কেন এমন করছে। সেই মুহূর্তে দাবিদার মাথায় একটি আইডিয়া আসে। যেহেতু সকালে জিন তাকে দেখিয়েছিল এখানে কোনো তারের অস্তিত্ব নেই তবুও ঘরে বিদ্যুৎ রয়েছে, তাই সে ঠিক করে সে এর অস্তিত্ব খুঁজে বের করবে বিদ্যুৎ কোথা থেকে আসছে। সে ইথানকে বলে তারা একটি গেম খেলবে, এই বিদ্যুতের উৎস কোথা থেকে আসছে তারা খেলার মাধ্যমে খুঁজে বের করবে। ইথান খুশি মনে রাজি হয়ে যায়। তারপর তারা তাদের খেলা স্টার্ট করে। তারা প্রথমে ল্যাম্পের সাথে থাকা বুকশেলফটি সরিয়ে হাতুড়ি দিয়ে হার্ডবোর্ডের দেয়ালটি ভেঙে ফেলে। তখন তারা দেখতে পায় তারগুলো বেসমেন্টের দিকে গিয়েছে। তখন দাবিদা বেসমেন্টে গিয়ে দেখে তারগুলো মাটির একদম গভীরের দিকে গিয়েছে, তাই সে মাটি খুঁড়তে থাকে। সেই মুহূর্তে জিন বাসায় ফিরে আসে এবং দেখে দেয়ালটি ভাঙা। তখন ইথানকে দেখে জিজ্ঞেস করে তার মা কোথায় গিয়েছে। সে বলে তার মা বেসমেন্টের দিকে আছে। জিম বেসমেন্টে গিয়ে দেখে দাবিদা মাটি খুঁড়ছে। সে জানতে চাইলে দাবিদা তাকে বলে সে এই তারগুলো উৎস খুঁজছে। তারপর দাবিদা জিমকে বলে তার হারিয়ে যাওয়া ব্রেসলেটটি ডিনার হাউসের স্টোর রুমে খুঁজে পেয়েছে, যেটা তার প্রথম সন্তান জুনের জন্মের সময় হারিয়ে ফেলেছিল। জিম বলে তার ব্রেসলেটের মতো সিমিলার ব্রেসলেট থাকতেই পারে। তখন দাবিদা ব্রেসলেটের গায়ে একটি চিহ্ন দেখায়, যেটা সে ব্রেসলেট বানানোর সময় দিয়ে রেখেছিল। তখন জিমের বিশ্বাস হয়। সিন আবার শিফট হয়। বয়েড কেনিকে কোথাও খুঁজে না পেয়ে হাসপাতালে যায়। তার ধারণা সে ক্রিস্টির সাথেই থাকতে পারে। সে হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডে খুঁজে দেখে, সে কোথাও কেনিকে পায় না। তখন ক্রিস্টি এসে বয়েডকে ডাক দেয়। তখন বয়েড বলে কেনি কোথায়। তখন ক্রিস্টি তাকে বোঝায়
কেনি এই মুহূর্তে একটু মানসিক সাপোর্ট দরকার। আর আপনি তাকে কাজের জন্য খুঁজছেন। কেনি আপনাকে বাবার মতো দেখে। আপনার কি উচিত নয় তাকে সন্তানের মতো দেখা? তখন বয়েড তার ভুল বুঝতে পারে। বয়েড ক্রিস্টিকে ধন্যবাদ জানায় তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তারপর বয়েড সোজা চলে যায় কেনির বাসায়। এখানে বয়েড কেনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেনি কোনো রেসপন্স না করলে বয়েড তার জীবনের একটি কঠিন সত্য বলে। বয়েড বলে সে অসুস্থ। তখন কেনি বলে সে ক্রিস্টির সাথে কথা বলেছে এ ব্যাপারে। বয়েড বলে এটা ক্রিস্টি কেন, কেউই সারাতে পারবে না। কেনির আরো মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তাকে বাবার মতোই শ্রদ্ধা করে। তারপর বয়েড সব ভেঙে বলে, যেটা বয়েড নিজেও জানে। তার পার্কিন্স নামক একটি রোগ আছে, যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। যদিও এটা বংশগত না, কিন্তু সে পেয়েছে। এই রোগে আক্রান্ত রোগীরা বয়সের একটি সময়ে এসে রোগের হাত পা প্যারালাইজড হয়ে যায়, অথবা হাত পা সব সময় কাঁপতে থাকে। বয়েড কেনিকে বলে সে যদি অক্ষম বা বেঁচে না থাকে, তাহলে কেনি যেন এই শহরের দায়িত্বটা নেয়। কারণ সে তাকে ভরসা করে, সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। বয়েড আরো বলে কেনি যেন কখনোই না ভাবে যে তার বাবা বেঁচে নেই। কেনি ভীষণ ইমোশনাল হয়ে যায়। গম্ভীর পরিবেশটা ঠিক করার জন্য কেনি বয়েডকে খেলার জন্য আহ্বান করে। তারপর তারা বাবা ছেলের মতো খেলতে থাকে। সিন আবার শিফট হয়। এদিকে জেড ডিনার হাউসে তার ভ্রমের মধ্যে দেখা চিহ্নটি বারবার আঁকার চেষ্টা করে। তখন কেনির মা তাকে চা দেওয়ার সময় চিহ্নটি দেখে থমকে যায়। সে একটি পাতা নিয়ে সোজা স্টোররুমে চলে যায়। জেড তার পিছে পিছে গিয়ে দেখে সে একটি বক্স নিচে নামানোর চেষ্টা করছে। জেড দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তখন কেনির মা তাকে একটি পুরনো ডায়েরি বের করে দেখায়, যেটাতে জেডের ভ্রমে দেখা সেই চিহ্ন একাধিকবার পারফেক্ট ভাবে আঁকা রয়েছে। জেড দেখে আরো বেশি অবাক হয়ে যায়। আর সকল রহস্যের মধ্যেই 6 নং পর্বটি শেষ হয়ে যায়। 7 নং পর্বে কলোনি হাউসে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। আসলে ফাতেমার এই কলোনিতে আসার 1 বছর পূর্তি হয়েছে, তাই আজ রাতে ফাতেমার অ্যানিভার্সারি উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। এই কলোনি হাউসে যতগুলো মানুষ বেঁচে আছে, মূলত তাদের সবারই এভাবে সেলিব্রেট করা হয়। এইদিকে কেভিন নামের একজন লোক একগুচ্ছ ফুলের তোড়া বারান্দায় রেখে আসে, কারণ আজ রাতে সে তার প্রিয় মানুষটিকে এক নজর দেখতে চায়। অন্যদিকে বয়েড প্রতিদিনের মতো আজকেও ঘন্টা বাজিয়ে শহরবাসীকে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। তখন ফাদারকে পোস্ট অফিসের সামনে সেই ব্যাগটি নিয়ে বসে থাকতে দেখা যায়। সেই মুহূর্তে সেখানে বয়েড চলে আসে এবং ফাদারের কাছে জানতে চায় সে কেন এখানে এসেছে। তখন ফাদার বলে সে কিছু কথা প্রাইভেটলি বলতে চায়। তারপর বয়েড তাকে ভিতরে নিয়ে যায় এবং জানতে চায় সে কি প্রাইভেট কথা বলতে চায়। তখন ফাদার বলে সে বহু বছর আগে যখন এই শহরে এসেছিল, তখন একটি ব্যাগ মাটির নিচে পুঁতে রেখেছিল। সেই ব্যাগে একটি ওয়াইনের বোতল, একটি রক্তমাখা জামা ও একটি চকলেট বক্স ছিল। কিন্তু সে ছাড়া এই কথা আর কেউ জানতো না। তবে সে আজ জানতে পেরেছে সে ছাড়াও এই কথাটি আরো কেউ জানে। বয়েড প্রশ্ন করে তারা কারা? তারা হলো এই শহরে লুকিয়ে থাকা এক অদৃশ্য শক্তি। বয়েডের কাছে বিষয়গুলো হাস্যকর লাগে। তখন ফাদার বলে ওঠে সে সারাকে চার্চের বেসমেন্টে লুকিয়ে রেখেছে। কথাটি শুনেই বয়েড তার গান ফাদারের দিকে ধরে এবং রেগে বলে সারা যে ভুল করেছে তার শাস্তি অনুযায়ী তার আজকে পানিশমেন্ট বক্সে থাকার কথা, আর সে কিনা নিজেই সারাকে লুকিয়ে রেখেছে। তখন ফাদার বয়েডকে শান্ত করে বলে সে কেন সারাকে লুকিয়ে রেখেছে সেটা তো আগে শুনবে। তখন বয়েড শান্ত হয়ে তাকে বলতে অনুমতি দেয়। তখন ফাদার সব কথা খুলে বলে সারা আসলে ওই অদৃশ্য শক্তি কথা মতো এই কাজগুলো করেছে। সারা তাদের কথা শুনতে পায়। নাথান মৃত্যুর আগে তাকে বলেছিল সেদিন হাসপাতালের দরজা সারাই খুলেছিল এবং অ্যাক্সিডেন্টে আহত হওয়া লোকটিকে সারাই হত্যা করেছিল। এমনকি গতকালকে ইথানকে মারার আদেশ তারাই তাকে দিয়েছিল। সে যখন এসব বিশ্বাস করছিল না, তখন ওই অদৃশ্য শক্তি সারার সাথে কানেক্ট হয়ে তাকে প্রমাণ দেয়
তারাও এই শহরে এক্সিট করে। এমনকি তারাও আমাদের মতো এই শহর থেকে মুক্তি পেতে চায়। তারা আমাদেরকে সাহায্য করতে চায়। ততক্ষণে শহরে অন্ধকার নেমে এসেছে, কিন্তু বয়েড তার কথায় এখনো বিশ্বাস করতে পারছে না। সিন শিফট হয়। এদিকে দাবিদা তারের উৎস খুঁজতে খুঁজতে গভীর গর্ত করে ফেলেছে, তবু সে তারের অস্তিত্ব খুঁজেই পাচ্ছে না। অপরদিকে জেড নাওয়া খাওয়া ছেড়ে সেই ডায়েরি নিয়েই পড়ে আছে। সেই সময় সে একটি পাতার মধ্যে কিছু একটা দেখতে পায়। সে সেই পাতাটি খুলে দেখে একটি লোকের ছবি। তার ধারণা এই লোকটি এই ডায়েরিতে চিহ্নগুলো এঁকেছে। তখন কেনির মা ছবিটি হাতে নিয়ে দেখে বলে, ভেক্টর। তখন কেনি ও জেড ভালো করে লক্ষ্য করে দেখে, আসলেই তো ভেক্টর। তার হাতে সেই আর্ট বক্স, তবে ছবিতে একদম সে শিশু বয়সে আছে। রহস্য আরো গভীর হতে থাকে। সিন আবার শিফট করে নিয়ে যাওয়া হয় কলোনি হাউসে। সেখানে ডোনা ফাতেমার অ্যানিভার্সারি উপলক্ষে তাকে একটি গিফট দেয়। তারপর সকলে মিলে উপভোগ করতে থাকে। তো তখন অ্যালিস অতিরিক্ত মদ্যপানের কারণে একটি বয়স্ক লোকের সাথে তার ঝামেলা বেঁধে যায়। সেই মুহূর্তে ফাতেমা ও ডোনা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তখন অ্যালিস ফাতেমাকে পার্টি উপভোগ করতে বলে চলে যায়, কারণ সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। এদিকে জুলিও পার্টির পরিবেশ থেকে বেরিয়ে ভেক্টরের রুমে যায়। তারপর জুলি নানান বিষয়ে প্রশ্ন করে ভেক্টরকে বিরক্ত করতে থাকে। অন্যদিকে সবাই যখন পার্টি উপভোগ করছে, তখন কেভিন নামের সেই লোকটি একটি আলাদা রুমে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখে তার মৃত প্রেমিকা সেই ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি তাকে কনভিন্স করে জানালাটি খুলতে বাধ্য করে। তারপর মেয়েটি রাক্ষসে পরিণত হয়ে তাকে সেখানেই বীভৎসভাবে মেরে ফেলে। এরপর রাক্ষসটি অন্যান্য জানালা খুলে দেয়। দেখা যায় জঙ্গলের ভিতর থেকে রাক্ষসের দল ধীরে ধীরে এগিয়ে আসছে। এদিকে টুরি নামের একটি মেয়ে পার্টি থেকে বেরিয়ে তার রুমের দিকে যাচ্ছে ঘুমানোর জন্য। তখন সে অন্য আরেকটি রুমে মানুষের হাসাহাসির শব্দ শুনতে পায়। সে দেখতে চায় কারা ওই রুমে আনন্দ করছে। সে রুমে ঢুকতেই একটি রাক্ষস ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর রাক্ষসের দল সেখানে টুরিকে খেতে শুরু করে। টুরি সেখানে ভীষণ চিৎকার করতে থাকে, কিন্তু পার্টির মাঝে তার চিৎকার কেউ শুনতে পায় না। এদিকে সেই বয়স্ক লোকটি সিঁড়িতে বসে একটি মহিলার সঙ্গে কথা বলছিল। তখন তার হাতে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছিল। সে উপরে তাকিয়ে দেখে সেই রক্তগুলো রাক্ষসের মুখ থেকে পড়ছে। সেই মুহূর্তে পার্টিতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। যে যার মতো পাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। রুমের মধ্যে জরুরি অ্যালার্ম বাজানো হয়। তখন অ্যালিস মাতাল অবস্থায় বুঝতে পারে পার্টিতে কিছু একটা ঘটেছে। সে সময় ফাতেমা অ্যালিসকে খুঁজতে উপরেই যাবে। তখন উপর থেকে রাক্ষসের দল হাসতে হাসতে নিচে নামতে থাকে। ফাতেমা এক দৌড় দিয়ে অন্য রুমে ছুটে যায় এবং জুলিকে ডাকতে থাকে। ততক্ষণে হাউসের লোকজন মেইন দরজা দিয়ে বের হওয়া শুরু করেছে। অপরদিকে ভেক্টর বুঝে যায় রাক্ষসের দল হামলা করেছে। তাই সে একটি মোটা রশি জানালা দিয়ে ফেলে জুলিকে নিচে নামতে বলে, কারণ যে কোনো মুহূর্তে রাক্ষসের দল তার রুমে চলে আসতে পারে। কিন্তু জুলি এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝতে পারছিল না। তখন ভেক্টর তার গলায় একটি ফাইল ঝুলিয়ে জোর করে নিচে নামিয়ে দেয়। তারপর সেও নিচে ধীরে ধীরে নেমে আসে। এদিকে টোনা মেইন দরজায় দাঁড়িয়ে লোকদের এক এক করে বের করছে। তখন ফাতেমা এসে তাকে জিজ্ঞেস করে সে জুনি ও অ্যালিসকে দেখেছে কিনা। ডোনা জানায় সে তাদের দুজনের কাউকেই দেখেনি। ফাতেমা তখন ডোনাকে বলে সে লোকগুলোকে নিয়ে দ্রুত যেন বেরিয়ে যায় কোনো নিরাপদ স্থানে। ডোনা দেরি না করে সাথে সাথেই লোকগুলোকে একটি মাইক্রোতে তুলে শহরের কেন্দ্রের দিকে ছুটতে থাকে। এদিকে অ্যালিস রুম থেকে সাবধানে বের হয়ে দেখে একটি রুম থেকে রক্ত বেরিয়ে আসছে। সে রুমে ঢুকে দেখে টুনি নামের সেই মেয়েটিকে রাক্ষসের দল হত্যা করে ফেলেছে। সেই মুহূর্তে একটি রাক্ষস তার দিকে এগিয়ে আসে। সে কি করবে বুঝতে পারছিল না। এখনো তার মাতাল অবস্থা ভালোভাবে কাটেনি। তখন সে একটি বক্স টুল দিয়ে ঘরের জানালা ভেঙে বেরিয়ে যায়। তারপর উপর থেকে নিচে লাফ দেয়। তখন সে হাতে ভীষণ ব্যথা পায়। সে মুহূর্তে ফাতেমা সেখানে চলে আসে। অ্যালিস তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ সে চলতেও পারছে না। তখন ফাতেমা বলে সে তাকে ছাড়া কোথাও যাবে না।
আসলে ভালোবাসার মানুষটি এমনই তো হওয়া উচিত, তাই না? যে মৃত্যুর সামনে এসে দাঁড়ালেও সে তার হাত ছাড়বে না। এমন মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান দুটোই বেড়ে যায়। সেই মুহূর্তে চারিদিক থেকে রাক্ষসের দল তাদের ঘিরে ধরে। তখন ফাতেমা অ্যালিসকে নিয়ে আবার কর্নি হাউসে ঢুকে এবং একটি রুমের দরজা চারিদিক থেকে লাগিয়ে দেয়। তখন দরজার সাথে থাকা স্টোনটি ধরে প্রার্থনা করে যেন স্টোনটি কাজ করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে স্টোনটি কাজ করছে। রাক্ষসের দল ভিতরে ঢুকতে পারছে না। তখন ফাতেমা কাঁদতে কাঁদতে বসে পড়ে, কারণ এবারে যাত্রায় তারা বেঁচে গেছে। তারপর তাদের দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। অপরদিকে ভেক্টর জুনিকে নিয়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না। সেই মুহূর্তে ভেক্টর জঙ্গলের মধ্যে সেই সাদা পোশাক পরা ছেলেটিকে দেখতে পায়। তখন ছেলেটি জঙ্গলের ভিতরে চলে যায়, অর্থাৎ সে ভেক্টরকে ইশারা দিচ্ছে তার পিছু পিছু আসতে। ভেক্টর তার ইশারা বুঝতে পেরে জুলিকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তারপর তারা দৌড়াতে দৌড়াতে আবার সেই রহস্যময় গাছের সামনে এসে দাঁড়ায়। ভেক্টর জুলিকে দ্রুত গাছের ভিতরে ঢুকতে বলে, কিন্তু জুলি ভীষণ ভয় পাচ্ছে। তখন ভেক্টর তাকে অনুরোধ করে বলে, আমাকে একবার বিশ্বাস করেই দেখো, কিছু হবে না। তারপর জুলি ভয়ে ভয়ে ভিতরে ঢুকে দেখে সে একটি ঘরে এসে পড়েছে। সে বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। সিন আবার শিফট হয়। এদিকে বয়েড ও ফাদার সেই বিষয় নিয়ে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু বয়েড তার কথা এখনো বিশ্বাস করছে না। ঠিক সে মুহূর্তে তারা গাড়ির হর্ন শুনতে পায়। তারা ভীষণ ঘাবড়ে যায়, নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। তারা দ্রুত বের হয়ে দেখে ডোনা গাড়ি ভর্তি লোক নিয়ে এসে দাঁড়িয়েছে। বয়েড বুঝতে পেরে ডোনাকে বলে তার ছেলে অ্যালিস কোথায়। ডোনা বলে সে এই মুহূর্তে কোথায় আছে সে কিছুই জানে না। ততক্ষণে রাক্ষসের দল তাদের কাছাকাছি চলে এসেছে। তখন তারা আর কথা না বাড়িয়ে লোকগুলোকে দ্রুত পোস্ট অফিসে ঢুকতে বলে। সবাই ভিতরে ঢুকে গেলে ফাদারের পিছন থেকে একটি রাক্ষস ফাদারের গলায় একটি বড় রকমের আঁচড় কাটে। সেই মুহূর্তে বয়েড তাকে বাঁচাতে রাক্ষসের গায়ে গুলি মারতে থাকে, আর সেই সুযোগে ফাদারকে পোস্ট অফিসের ভিতরে নিয়ে যায়। তখন বয়েড লক্ষ্য করে দেখে ফাদারের শ্বাসনালী কেটে গেছে এবং অনবরত রক্ত ঝরছে। বয়েড তার রক্ত থামানোর জন্য গলায় কাপড় চেপে ধরে, কিন্তু ফাদার বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই। সে বয়েডকে রিকোয়েস্ট করে সে যেন তার সাথে প্রার্থনা করে। তারপর ফাদার তার প্রার্থনা শেষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বয়েড ভীষণ কষ্ট পায়, কারণ সে একটি ফাদারকে নয়, বরং তার একজন বন্ধুকে হারিয়েছে। এই শহরের মানুষ তাদের একজন ফাদারকে হারানোর মাধ্যমে 7 নং পর্ব শেষ হয়ে যায়। 8 নং পর্বের শুরুতে পরের দিন সকালে কেনি এসে বয়েডকে রিপোর্ট করে কলোনি হাউজের কিছু লোক তার মায়ের ডিনার হাউজে রয়েছে এবং বাকি কিছু আহত লোক হাসপাতালে রয়েছে। তারপর কেনি ফ্লোরে ফাদারের রক্তের দাগ দেখে দুঃখ প্রকাশ করে। তখন বয়েড বলে সে যখন এই শহরে প্রথম এসেছিল তখন ফাদার তাকে এবং তার পরিবারকে বাঁচিয়েছিল। সে শুধু চার্চের ফাদারই ছিল না, সে ছিল আমার দুঃসময়ের বন্ধু। বয়েড তার স্ত্রীর চাবির রিং হাতে নিয়ে সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন সে প্রথম এই শহরে এসেছিল। আর এখান থেকে আমরা চলে যাব বয়েডের ফ্ল্যাশব্যাকে। বয়েড তার স্ত্রী অ্যাবি ও তার ছেলেকে নিয়ে অবসর কাটানোর জন্য সাগর দেখতে যাচ্ছে। তারা গাড়িতে ভীষণ আনন্দ করছে। অ্যাবি তাকে সেই চাবির রিং ধরতে বলে তার ব্যাগ থেকে আরো কিছু জিনিস বের করছিল। তখন বয়েড চাবির রিংটি দেখে বলে এটা তো দেখতে নৌকার মতো। সে কি সাগরে যাওয়ার আগে কোনো নৌকা কিনেছে? বয়েডের এমন মজার কথা শুনে সবাই ভীষণ আনন্দ পায়। এভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের সামনে একটি গাছ উপড়ে পড়ে থাকতে দেখে। বয়েড দ্রুত গাড়ি ব্রেক করে নেমে দেখে তাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। বয়েড তার গাড়ি ঘুরিয়ে আবার চলতে থাকে। বয়েড তার গাড়ি ঘুরিয়ে আবার চলতে থাকে। এভাবে সেও জিমের মতো মাইলের পর মাইল ঘুরতে ঘুরতে এই শহরে চলে আসে। সেও বুঝতে পারে না সে একটি টাইম লুপে আটকে গেছে। এভাবে প্রায় সন্ধ্যা নেমে এলে তারা শহরে একটি ঘরে বড় করে সেভাস লেখা দেখতে পায়। অ্যালিস বলে ওঠে এই লেখা তো তারা দিনের বেলা দেখেনি। তারা সামনের দিকে আর একটু এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফাদার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। বয়েড গাড়িটি থামিয়ে তাকে গালাগালি করতে থাকে। তখন ফাদার বয়েডকে শান্ত করে
এই শহরের ঘটনাটি খুলে বলে। সন্ধ্যার পর কি হয় একটা কথা আবার মনে করিয়ে দেই। বয়েড যখন এই শহরে প্রথম এসেছিল তখন কিন্তু কোনো রক্ষা কবচই ছিল না, যার ফলে এই শহরে প্রতিদিনই কেউ না কেউ রাক্ষসের খাবারে পরিণত হতো। ফলে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকা ভীষণ কঠিন হয়ে পড়ে। এই জন্য ফাদার যখন বয়েডের গাড়ি প্রথম দেখতে পায় তখনই সে বুঝতে পেরেছে তারাও এই টাইম লুপে আটকে গেছে। তাই সন্ধ্যার আগে ওই ঘরটিতে বড় করে লিখে রেখেছিল সেবাস। তারা যখন ওই লেখা দেখার পরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ফাদার সন্ধ্যা নামার পরও তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তো ফাদারের কথা তাদের কাছে পাগলের প্রলাপ মনে হয়, তাই তারা চলে যেতে লাগে। তখন ফাদারের জোরাজুরি দেখে অ্যাবি তার গানটি বের করে। আসলে অ্যাবি ছিল একজন সাবেক মেরিন অফিসার, সে খুব রুড ছিল। তখন ফাদার থেমে গেলে তারা সবাই একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ সেই ব্যক্তি রাক্ষসের শিকারে পরিণত হয়েছে। তখন বয়েড ও তার পরিবারের কিছুটা বিশ্বাস হয়। তারপর তারা গাড়ি থেকে নেমে ফাদারের সাথে একটি গোপন বেসমেন্টে লুকিয়ে থাকে। তখন সেখানে ডোনাও ছিল। রাত আরো গভীর হলে তারা আরো মানুষের আর্তনাদ শুনতে পায়। এভাবে বয়েড ও তার পরিবার প্রথম একটি ভয়ানক রাত কাটায়। সকালে বয়েড ও তার পরিবার বেসমেন্ট থেকে বের হয়ে দেখে শহরের রাস্তায় বীভৎস সব কাটাছেঁড়া লাশ পড়ে আছে এবং কিছু মানুষ তাদের মতো গোপন বেসমেন্ট থেকে বের হচ্ছে। তারপর ফাদার তাদের ডিনার হাউসে নিয়ে গিয়ে সবকিছু বিস্তারিতভাবে বলে। তবে এর শুরু কোথা থেকে সে ব্যাপারে তারা কিছুই জানে না। তবে তার থেকেও বড় বিষয় হচ্ছে এই শহরের মানুষদের তারা কিভাবে বাঁচাবে। তখন অ্যাবি বলে তারা ওই রাক্ষসদের থামানোর জন্য কোনো এক্সোরসিজম করেনি। তখন ফাদার বলে তারা সবই করেছে কিন্তু তাতে কোনো কাজই হয়নি। সব কথা শুনে বয়েড তাদের সাহায্য করতে রাজি হয়। তখন ফাদার বলে কিন্তু এর শুরুটা তারা কিভাবে করবে। তখন বয়েড বলে তাদের ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু করতে হবে। তার কথাই সবাই একমত হয়। তখন বয়েড বলে তারা একত্রিত হয়ে এর উপরে গবেষণা করবে। তারপর এই শহরের মানুষদের লিড করার দায়িত্ব দেয় ডোনার উপরে এবং এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করার দায়িত্ব দেয় অ্যাবির উপরে। এরপর রাক্ষসের হাত থেকে বাঁচতে নতুন জায়গা খোঁজার দায়িত্ব নেয় বয়েড। তারপর বয়েড ফাদারের কাছ থেকে জঙ্গলের ব্যাপারে বিস্তারিত জানার সময় আমরা জানতে পারি বয়েড অলমোস্ট 30 বছর আমেরিকান মিলিটারিতে একটি বড় দায়িত্বে ছিলেন। এদিকে অ্যাবি শহরের রাস্তার দিকে একভাবে তাকিয়ে কি যেন ভাবছে। তখন অ্যালিস তার মাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। তখন সে বয়েডকে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যায়। অ্যালিস একটু অবাক হয়, কারণ তার মাকে সে কখনো এমন দেখেনি। এদিকে বয়েড শহরে একটি ছাগল ধরে নিয়ে এসেছে ওই জঙ্গল থেকে। ফাদার তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ তারা এই শহরে কোনো ছাগল বা গরু দেখেনি। তখন ফাদার তাকে প্রশ্ন করে সে ছাগলটি কোথায় পেল। উত্তরে বয়েড বলে সে জঙ্গলে হাফ মাইল দূরে এই ছাগলটিকে ঘাস খেতে দেখেছিল, এমনকি সেখানে অনেকগুলো মুরগিও ছিল। মূলত এখান থেকেই বয়েড প্রথম এই শহরে খাবারের উৎস খুঁজে বের করেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যালিস চলে আসে তার বাবার সাথে পার্সোনাল কিছু কথা বলার জন্য। তখন বয়েড ছাগলটি ফাদারের দায়িত্বে দিয়ে একটু সাইডে যায় কথা বলার জন্য। তারপর অ্যালিস বলে সে যখন জঙ্গলে যায় তখন তার মা কেমন জানি একা অনুভব করে। সে প্রায়ই দেখে সে জঙ্গলে যাওয়ার পর তার মা একা একা কি যেন ভাবে। আজ সে আজ সে তার মাকে রাস্তা থেকে তাকিয়ে কি যেন ভাবতে দেখেছে। অ্যালিস অনুরোধ করে সে যেন জঙ্গলে না গিয়ে তার মায়ের সাথে থাকে। তখন বয়েড তাকে বলে দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাকে জঙ্গলে গিয়ে উপায় খুঁজে বের করতে হবে। এই শহরের মানুষদের বাঁচাতে হবে। সে যে পদক্ষেপ নিয়েছে তা ধীরে ধীরে কাজ করছে। সে অ্যালিসকে শান্ত করে বলে আজ সন্ধ্যা নামার আগেই সে ফিরে আসবে, আর তখন সে তার মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করবে। এরপর বয়েড আবার জঙ্গলে চলে যায়। সেখানে বয়েড একটি গাছে চিহ্ন দিয়ে রাখছিল, যেন সে তার কাজ শেষ করে এই চিহ্ন দেখে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে। সেই মুহূর্তে বয়েড একটি কুকুরকে দেখতে পায় যে তার দিকেই তাকিয়ে আছে। এখানে একটু মনে করিয়ে দেই, এটা সেই কুকুর যখন জিন ও দাবিদা ইথানকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল এবং এই কুকুরের সাথে আরেকটি কুকুর মিলে তাদের ঘিরে ধরেছিল।
তখন ভেক্টর একটি ফাঁকা ফায়ার করতে তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু বয়েড আদর করে কুকুরটিকে ডাকলে সে কাছে চলে আসে। কুকুরটির গলায় বেল্ট দেখে বয়েড বুঝতে পারে কুকুরটি নিশ্চয়ই পালিত। সেই মুহূর্তে কুকুরটি একটি শব্দ শুনতে পেয়ে সেখান থেকে দৌড় দেয়। তখন বয়েডও তার পিছু পিছু দৌড়াতে থাকে। এক পর্যায়ে বয়েড কুকুরটিকে হারিয়ে ফেলে। তারপর সে খেয়াল করে দেখে সে জঙ্গলের আরো ভিতরে চলে এসেছে, এমনকি ফিরে যাওয়ার রাস্তাও হারিয়ে ফেলেছে। সে রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে, তবুও সে তার রাস্তা খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই তার কানে রাক্ষসের ভয়ানক চিৎকার ভেসে আসে। সে সাথে সাথেই তার গানটি বের করে অ্যালার্ট হয়ে যায়। সে প্রচন্ড ঘাবড়ে যায়। ঠিক সে মুহূর্তে সে একটি গুহার মধ্যে পড়ে যায়। তারপর রাক্ষসী দল ধীরে ধীরে গুহার সামনে এসে দাঁড়ায়। বয়েড গানটি তাদের দিকে ধরে ভাবতে থাকে আজকেই হয়তো তার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর রাক্ষসী দল সেখান থেকে চলে যায়। বয়েড বুঝতে পারে না এই পাথরের গুহায় কি এমন আছে যে রাক্ষসের দল তার উপরে হামলা না করেই চলে গেল। সে গুহার মধ্যে ভালোভাবে খুঁজে দেখে এক ধরনের পাথর রয়েছে, তবে তার গায়ে অদ্ভুত সব চিহ্ন। মনে হচ্ছে এগুলো কোনো মন্ত্র। বয়েড এটি হাতে নিয়ে বুঝে যায় এটা কোনো ঘরে লাগানো থাকলে সেই ঘরে রাক্ষসের দল প্রবেশ করতে পারবে না। মূলত এখান থেকে বয়েড রক্ষা কবচ বা স্টোনটি আবিষ্কার করেছিল। বয়েড সবকিছু সংরক্ষণ করে নেয়। সেই রাতে সে আর ফিরতে পারে না। পরের দিন সকালে সে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বয়েড শহরের দিক থেকে একটি গুলির আওয়াজ শুনতে পায়। সে আর দেরি না করে এক দৌড়ে শহরে চলে যায়। সে শহরে এসে দেখে তার ওয়াইফ এক এক করে শহরের মানুষদের হত্যা করছে, ফলে সবাই ছুটোছুটি করছে। বয়েড তার গানটি বের করে ফেলে। সে ভাবতে থাকে শহরে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, তা না হলে অ্যাবি কেন এই কাজটি করবে। সেই মুহূর্তে অ্যাবি ডোনার মেয়েকে গুলি করে। তারপর ডোনাকে মারার জন্য তার দিকে গানটি তাক করে। তখন ডোনা প্রশ্ন করে সে কেন এই কাজ করছে। উত্তরে অ্যাবি বলে ইটস নট রিয়েল, এটা তোমাদের সাজানো নাটক। এই শহরের প্রতিটি মানুষ অবাস্তব, আমাদের ঘরে ফিরতে না দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছো। তখন পিছন থেকে বয়েড তাকে থামতে বলে এবং জানায় সে কিছু খুঁজে পেয়েছে যেটা দিয়ে সবাইকে বাঁচানো যাবে। তখন অ্যাবি বলে তুমি যখন ছিলে না তখন রাতে কি হয়েছিল সে তুমি জানো না, এভাবে বেঁচে থাকা যাবে না। সে আবার বলে এগুলো অবাস্তব, এগুলো বাস্তব নয়। অ্যাবি অদ্ভুত হাসি দিয়ে একটি গান গাইতে শুরু করে। তখন পিছন থেকে অ্যালিস তার মাকে ডাকতে শুরু করে। অ্যাবি তার ছেলেকে অবাস্তব মনে করে। সেই মুহূর্তে অ্যাবি তার ছেলেকে গুলি করতেই যাবে, তখনই বয়েড অ্যাবিকে গুলি করে, আর সেখানেই অ্যাবি মারা যায়। এরপর থেকেই অ্যালিস তার বাবার সাথে ঠিকমতো কথা বলে না। সিন শিফট হয়। বর্তমান সময়ে বয়েড ব্যাগ গুছিয়ে রাখছে। সে নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান করেছে। তখন সে কেনিকে কলোনি হাউস ও আহত মানুষদের প্রতি খেয়াল রাখার দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। তারপর বয়েড সোজা চলে যায় চার্চের বেসমেন্টে। সেখানে সারাকে সেখানে সারা বয়েডকে দেখে ভীষণ ভয় পায়। তখন বয়েড সারাকে দেখে ভীষণ রেগেছিল। যেহেতু তার ব্যাপারে ফাদার মৃত্যুর আগে সবকিছু বলেছে, তাই সে তার প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে সে কিছুই করতে পারছে না। তারপর বয়েড তাকে জঙ্গলে নিয়ে যায় যেন কেউ তাকে দেখতে না পায়। তখন সারা বারবার প্রশ্ন করে তারা যাচ্ছে কোথায় এবং ফাদারই বা কোথায়। বয়েড ভীষণ রেগে বলে গতকাল রাতে ফাদার রাক্ষসদের হাতে মারা গিয়েছে এবং সেই রাতে সবকিছু খুলে বলে। সব শুনে সারা কাঁদতে থাকে। বয়েড তাকে বলে ফাদারের কারণে সে এখনো জীবিত আছে। সে চুপচাপ সারাকে সামনের দিকে হাঁটতে বলে। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে একটি ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ায়। তখন বয়েড সারাকে সেই ঘরে রেখে আসে এবং সারাও তাকে কথা দেয় সে কোথাও যাবে না, এবং সারাও তাকে কথা দেয় সে কোথাও যাবে না। সেও তাদেরকে সাহায্য করতে চায়। এদিকে জুলি বাড়িতে এসে তার বাবা মার কাছে সব খুলে বলে এবং ভয়ে কাঁদতে থাকে। তখন তার মা তাকে সান্ত্বনা দেয়। জেড আবার অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে এবং গতকাল সে একটি অদ্ভুত জিনিস পেয়েছে সেটা দেখাতে এসেছে। তবে জিম তার কাণ্ডজ্ঞানহীনতার কারণে তাকে কলার ধরে ঘর থেকে বের করে দেয় এবং তার মেয়ের পরিস্থিতির কথা তাকে জানায়। তখন জেড তার কাছে ক্ষমা চায়। তারপর জেড সেই ভ্রমের মধ্যে দেখা চিহ্ন
এবং সেই ছবির ব্যাপারে বললে জিম আরো বেশি রেগে যায়। জিম তখন বলে সেদিন রেডিও সিগন্যাল পাঠানোর সময় সে সবকিছু রেখে এবং তার সাথে সে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল, তারপরে সে তার কথা শুনবে? সে ভাবলো কিভাবে? তবে তার মধ্যে জিম তাকে একটি খুশি সংবাদ দেয়, তার রেডিওটি কাজ করছে। সে সেদিন চেষ্টা করে দেখেছিল, তবে এর জন্য আরো বেশি ব্যাটারি পাওয়ার লাগবে এবং আরো বেশি উঁচু জায়গা লাগবে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই শহরের সবচেয়ে উঁচু জায়গা হলো কলোনি হাউস। তারা ডোনার কাছ থেকে অনুমতি নিবে এই কাজটি করার জন্য। তারা আর দেরি না করে দ্রুত কলোনি হাউসে চলে যায়। তারা ডোনাকে সবকিছু খুলে বললে ডোনা তাদেরকে অনুমতি দেয়। সিন শিফট হয়। তখন আমরা হাসপাতালে বয়েডকে দেখি। বয়েড তার ছেলেকে দেখতে এসেছে, কিন্তু প্রতিবারের মতো এবারও অ্যালিস তার বাবার সাথে ঠিকমতো কথা বলতে চায় না। তখন বয়েড ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, তবুও তুমি আমার ছেলে। আমি তোমাকে সব সময় ভালোবাসি। কথাগুলো শুনে অ্যালিসের অনুশোচনা হতে লাগে। তারপর বয়েড হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তখন বাহিরে ডোনা তার জন্য অপেক্ষা করছিল। তারপর ডোনা তাদের ঝামেলা মিটিয়ে আবার এক হয়ে যায়। তখন ডোনা বয়েডের নতুন অভিযানের জন্য তাকে অভিনন্দন জানায়। অপরদিকে ফাতেমা অ্যালিসকে বোঝায় সেদিন তার বাবার কোনো দোষই ছিল না। সেদিন বয়েড যদি তার মাকে গুলি না করতো, তাহলে সেও আজ বেঁচে থাকতো না। এই শহরে কেউ বেঁচে থাকতো না। ফাতেমা তাকে অনুরোধ করে সে যেন তার বাবার কাছে ক্ষমা চায়। এবার অ্যালিস বুঝতে পারে। এদিকে বয়েড তার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে রওনা হয় জঙ্গলের দিকে। সে জঙ্গলে ওই বাড়িটার সামনে চলে এসেছে। তখনই পিছন থেকে অ্যালিস তাকে ডাক দেয়। তারপর অ্যালিস তার বাবার কাছে ক্ষমা চায়। তখন বয়েডের চোখে আনন্দের পানি চলে আসে। সে তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে সবকিছু ক্ষমা করে দেয়। ঠিক সেই মুহূর্তে সারা ওই ঘর থেকে বেরিয়ে আসে। অ্যালিস তাকে দেখে ভীষণ রেগে যায়। তখন বয়েড অ্যালিসকে শান্ত করে বলে সারা তাদেরকে সাহায্য করতে চায়। এ ব্যাপারে সে তাকে পরে সব বুঝিয়ে বলবে। অ্যালিস তার বাবার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বয়েড সারাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের নতুন অভিযানে। এদিকে কেনি একজন দায়িত্ববান ছেলের মতো শহরের মানুষের আশা যোগায়। তারা আবার নতুন করে শুরু করবে তাদের নতুন জীবনযাত্রা। তবে এখন তাদের সাথে রয়েছে ডোনা, জিম ও জেড। তারা আবার কলোনি হাউস ঠিক করবে। আর এখানেই ৮ নং পর্ব শেষ হয়ে যায়। আর এখানেই ৮ নং পর্ব শেষ হয়ে যায়। ৯ নং পর্বের শুরুতে বয়েড ও সারা তাদের অভিযানে বেরিয়েছে। পথে সারা জিজ্ঞেস করে তাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়। উত্তরে বয়েড বলে সে এখনো জানে না, তবে তারা সামনের দিকেই আগাবে। তারা আরো আগাতে আগাতে একটা গুহার সামনে এসে পৌঁছায়, যেখানে বয়েড স্টোনগুলো পেয়েছিল। তারপর তারা সেই গুহাতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ সন্ধ্যা নামার আর মাত্র ২ ঘন্টা বাকি আছে। পরের দিন সকালে তারা আবার সামনের দিকে হাঁটতে থাকে। পথে সারা বয়েডকে প্রশ্ন করে ওই অদৃশ্য শক্তি আসলে কারা এবং কেন তাকে এই কাজগুলো করতে বলেছিল। উত্তরে সারা বলে সে এই ব্যাপারে এখনো কোনো উত্তর দিতে প্রস্তুত নয়, কারণ বয়েড তার অনুভূতি বুঝতে পারবে না যে সে কেন এই কাজগুলো করেছিল। সে মুহূর্তে বয়েড তার উপরে ভীষণ রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এক পর্যায়ে বয়েড শান্ত হয়ে সারার হাতের হ্যান্ডকাপটি খুলে দেয়, কারণ সে কিছুটা বুঝতে পেরেছে সারা তাকে সাহায্য করতে চায়। তারপর তারা আবার হাঁটতে থাকে। পথে বয়েড গাছের গায়ে অ্যারো চিহ্ন দিয়ে রাখছিল, যেন তারা আবার সে চিহ্ন দেখে ফিরে আসতে পারে। এভাবে তারা কিছু দূর আগানোর পর তারা দুজনেই কিছু টুংটাং শব্দ শুনতে পায়, অনেকটা কাচের সাথে কাচের টোকা লাগলে যেমনটা হয়। তারা দ্রুত সামনের দিকে এগিয়ে দেখে একটি গাছে অসংখ্য কাচের বোতল ঝুলানো। আসলে সেগুলোই একটার সাথে আরেকটা বাতাসে টোকা লাগার কারণে এই শব্দগুলো হচ্ছে। তবে প্রত্যেকটি বোতলের মধ্যে একটি করে কাগজের চিরকুট অর্থাৎ টুকরো রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এগুলো কারা করেছে। তখন বয়েড লাঠি দিয়ে একটি বোতল পাড়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ওই অদৃশ্য শক্তি সারার সাথে কানেক্ট হয়ে যায়। সারা যন্ত্রণায় ভীষণ চিৎকার করতে থাকে। বয়েড কি করবে বুঝতে পারছে না।
বয়েড সারাকে বারবার বলতে থাকে তার সাথে কথা বলতে এবং ফোকাস তার দিকে দিতে বলে। তখনই সারা ভয়ানকভাবে কাঁদতে শুরু করে, এমনকি সে জ্ঞানও হারিয়ে ফেলে। সেদিন বয়েড সেখানেই তাঁবু ফেলে। সন্ধ্যা নেমে এলে বয়েড তাঁবুর মধ্যে সারাকে নিয়ে তাঁবুর দরজার সামনে ওই স্টোনটি ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর সারার জ্ঞান ফিরে আসে। তখন সারা প্রশ্ন করে তারা এখন কোথায়। বয়েড বলে তারা এখনো জঙ্গলেই আছে। বয়েড ওই স্টোনটি দেখিয়ে বলে তারা সেভ আছে। তারপর সারা বয়েডের হাতে কাঁচের বোতল দেখতে পেয়ে জিজ্ঞেস করে সে কি ওইখান থেকে বোতল নিয়ে এসেছে। উত্তরে বয়েড বলে হ্যাঁ, তবে সে বোতলটির মধ্যে একটি কাগজ পেয়েছে যার মধ্যে লেখা রয়েছে 1864, যার অর্থ তাদের দুজনের কেউই জানে না। তখন সারা বলে ওঠে তাদের এখান থেকে দ্রুত ফিরে যাওয়া উচিত। বয়েড জানতে চায় কেন। তখন সারা বলে এইবার তার সাথে একটি মহিলা কানেক্ট হয়েছিল। সে তাকে চিৎকার করে বলছিল তাদের দুজনের এখানে আসা একদমই ঠিক হয়নি, কারণ এখানে নাকি মনস্টার রয়েছে। তাকে আরো বলেছে তারা নাকি ভুল ছিল। তখন বয়েড আরো বেশি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে ভুলটি কি ছিল। উত্তরে সারা বলে সে জানে না, তার সাথে এতটুকুই কথা হয়েছে, তবে সে তাকে একজনের নাম বলেছে যিনি এর উত্তর জানেন। বয়েড প্রশ্ন করে লোকটিকে। সারা উত্তরে বলে লোকটির নাম হলো মিস্টার ফিশ অ্যান্ড লোভ। নামটি শুনেই বয়েড কেমন যেন চুপ হয়ে যায়। রহস্য যেন আরো গভীর হয়। ঠিক সেই মুহূর্তে তারা বাহিরে গাছের ডাল ভাঙার শব্দ পায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর শুরু হয়ে যায় তাদের তাঁবুর উপর এক ভয়ানক তাণ্ডব। কিছুক্ষণ পর মুহূর্তের মধ্যেই পরিবেশ যেন স্বাভাবিক হয়ে যায়। বয়েড তাড়াতাড়ি স্টোনটি খুঁজে বের করে আবার তাঁবুর দরজার সামনে ঝুলিয়ে দেয়। তখন সারা বলে আমাদের এখানে আসা একদমই উচিত হয়নি। ঠিক তখনই তারা একটি বিকট শব্দ শুনতে পায়। সেই সাথে পুরো জঙ্গল আলোকিত হয়ে ওঠে। আলোর তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের তাঁবুর ভিতরে দিনের মতো ঝকঝকে হয়ে ওঠে। তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। সিন শিফট হয়। এদিকে জিম কলোনি হাউসের সামনে লোকজনের সহযোগিতায় একটি নেটওয়ার্ক টাওয়ার বানাচ্ছে। তখন কেনিকে দেখে জিম বলে তাদের আরো কিছু তারের প্রয়োজন। সেজন্য তাকে আরো কিছু তার ব্যবস্থা করে দেয়। অপরদিকে জিম ও জেড অনেকগুলো ব্যাটারি সংগ্রহ করে ফেলেছে, কিন্তু তাদের যথেষ্ট পাওয়ার সোর্স নেই। তাদের রেডিও সিগন্যাল পাঠানোর জন্য আরো পাওয়ার সোর্সের দরকার। জেড হতাশ হয়ে চিৎকার করা শুরু করে দেয়। তখন জিম তাকে ধমক দিয়ে শান্ত করে। তখন জেড তাকে প্রশ্ন করে সে অথবা এই শহরে কেউ কি ভেক্টরকে দেখেছে রাতের এই ঘটনার পর থেকে। উত্তরে জিম বলে তার ভেক্টরের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু চায় এখন ভালোভাবে রেডিও নেটওয়ার্কটা কাজ করাতে পারলেই বাঁচে, কারণ এই শহরের মানুষ তার উপরে ভরসা করে রয়েছে। এদিকে বয়েড না থাকায় কেনি ঘন্টা বাজিয়ে শহরের মানুষদের জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। শহরের মানুষ সবাই তাদের বাড়িতে ফিরে যায়। অপরদিকে জেড বাড়ি ফিরে খাওয়ার সময় কেনির মায়ের সঙ্গে কথা বলছিল। সে সময় তার মাথায় একটি আইডিয়া চলে আসে। সেম আবার শিফট হয়। জিম বাড়ি ফিরে দেখে তার মেয়ে ও ছেলে তার মাকে সাহায্য করছে তারের উৎস খোঁজায়। সেই মুহূর্তে দাবিদা কিছু একটার অস্তিত্ব খুঁজে পায়। আর এখানেই 9 নং পর্ব শেষ হয়ে যায়। 10 নং পর্বের শুরুতে পরের দিন সকালে জেড সোজা চলে যায় জিমদের বাড়িতে। সেখানে সবাইকে জেড দেখায় তারা কিভাবে আরো পাওয়ার এনার্জি বের করবে। জেড প্রথমে একটি ল্যাম্প নেয়, তারপর ল্যাম্পের সাথে আরো একটি ইলেকট্রিক ডিভাইস যুক্ত করে তাকে সচল করে। অর্থাৎ এই ল্যাম্পের বিদ্যুৎ নিয়ে তারা ব্যাটারি চার্জ করতে পারবে এবং সেই সাথে সিগন্যাল পাঠানোর জন্য ম্যাগনেটিক ফিল্ড ও তৈরি করতে পারবে, অনেকটা মাল্টিপ্লাগের মতো। জিম বুঝে যায় তখন তাকে কি করতে হবে। মর্নিং আওয়ারে যেহেতু শহরের মানুষ নাস্তা করার জন্য ডিনার হাউসে জড়ো হয়, তাই সে সেখানে গিয়ে সবাইকে তাদের আইডিয়াটি জানায় এবং সেই মোতাবেক তারা সবাইকে তাদের ল্যাম্প নিয়ে কলোনি হাউসে আসতে বলে। এদিকে কেনি জিমের কথা মতো তার সংগ্রহ করার জন্য ক্রিস্টির কাছে যায়, কারণ ক্রিস্টি তার পুরনো অ্যাম্বুলেন্স থেকে তার বের করে দিতে চেয়েছিল। সে সেখানে গিয়ে দেখে ক্রিস্টি অ্যাম্বুলেন্স থেকে তার বের করছে। তখন কেনি কথায় কথায় ক্রিস্টিকে তার মনের কথা বলে দেয়। সে তাকে আসলে ভালোবাসে। তখন ক্রিস্টি তাকে বলে
সে তাকে পছন্দ করে, তবে বন্ধুর মতো। কারণ সে এই শহরে আসার আগে একজনের সাথে এঙ্গেজ ছিল। সে ফিরে গিয়ে তাকে বিয়ে করবে। ক্রিস্টির কথায় কেনি ভীষণ কষ্ট পায়, কিন্তু ক্রিস্টি যেন না বুঝতে পারে, তাই তারগুলো নিয়ে সেখান থেকে হাসি মুখে চলে যায়। তবে ক্রিস্টি ঠিকই বুঝে যায় কেনি কষ্ট পেয়েছে। অপরদিকে দাবিদা পাবের মালিকের কাছে যায় মাটি খুঁড়তে শক্ত হাতিয়ার আনার জন্য। তখন পাবের মালিক তার স্টোর রুমটি দেখিয়ে দেয়, যেখানে বিভিন্ন ধরনের হাতিয়ার রয়েছে। দাবিদা সেখান থেকে তার পছন্দ মতো একটি হাতিয়ার পেয়ে যায়, যেটা দিয়ে ওই জিনিসটি বের করা যাবে। এদিকে কলোনি হাউসে সবাই ল্যাম্পের মাধ্যমে বিদ্যুতের লাইন বের করছে। তখন অ্যালিস ফাতেমার সাথে কিছু প্রাইভেট কথা বলার জন্য সাইড ডাকে, কিন্তু ফাতেমা তার হাতের কাজ রেখে যেতে চাইছিল না। আসলে ফাতেমা যখন থেকে বুঝতে পেরেছে এই শহরে মানুষ তাদের বাড়িতে ফিরে যাওয়ার একটি আশা খুঁজে পেয়েছে, তখন থেকে তার মনে একটি সন্দেহ জেগেছে অ্যালিস হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তাই সে অ্যালিসের কাছ থেকে একটু দূরে দূরে থাকছে। তবে এই ব্যাপারটা অ্যালিস ঠিকই বুঝতে পেরেছে। তখন অ্যালিস ফাতেমাকে অনুরোধ করে যে সে তার খুব বেশি একটা সময় নেবে না, সে যেন তার সাথে একটু সাইডে যায়। তখন ফাতেমা তার সাথে যেতে রাজি হয়। তারপর অ্যালিস ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। সে তাকে কথা দেয় যে সে তাকে কখনো ছেড়ে যাবে না। ফাতেমা ভীষণ খুশি হয়, কারণ ফাতেমা এমন কিছু একটা নিয়ে অপেক্ষায় ছিল। অপরদিকে ক্রিস্টি কেনির কাছে যায় তার মন ভালো করার জন্য। সে যেন তার একজন ভালো বন্ধু হয়ে তার পাশে সারা জীবন থাকে। কেনি তাকে কথা দেয় সে তার পাশেই থাকবে সারা জীবন বন্ধু হয়ে। এদিকে জিমেরও টাওয়ার বানানো হয়ে গেছে, এখন শুধু কলোনি হাউসের উপরে উঠাতে হবে। তখন ডোনা এসে তাকে খবর দেয় তাদের ল্যাম্প থেকে বিদ্যুৎ বের করাও শেষ। তারপর জিম কিছু লোকের সহযোগিতায় টাওয়ারটি উপরে উঠায়। তখন শহরের প্রত্যেক মানুষ সেখানে জড়ো হয়। তারপর জিম জেডকে বলে টাওয়ারটি দাঁড় করানোর জন্য। জেড ভালোভাবে টাওয়ারটি দাঁড় করিয়ে জিমকে কনফার্ম করে টাওয়ারটি সুরক্ষিত আছে। তখন জিম সবাইকে কলোনি হাউসে গিয়ে ল্যাম্প জ্বালাতে বলে। সবাই দ্রুত গিয়ে তাদের ল্যাম্পগুলো জ্বালায়। সেই মুহূর্তে জিম টেস্ট করে দেখে তারা রেডিও সিগন্যাল পাচ্ছে, অর্থাৎ এটা এখন কাজ করবে। সে সবাইকে জানায় তাদের রেডিওটি কাজ করছে। সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। অবশেষে তারা বাড়িতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। এখন শুধু একটাই কাজ, তাদের সিগন্যাল পাঠাতে হবে। যে দেশের সাথে বা এরিয়ার সাথে কানেক্ট হতে পারবে তাদের থেকেই তারা সাহায্য চাইবে। সিন শিফট হয়। এদিকে বয়েড ও সারা তাঁবু থেকে বের হয়ে দেখে পুরো জঙ্গল মাকড়সার জালের মতো ছেয়ে গেছে। তারা বুঝতে পারছে না গত রাতে এখানে কি হয়েছিল। এরপর তারা আবার সামনের দিকে হাঁটতে থাকে। তখন সারা প্রশ্ন করে তারা এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে। উত্তরে বয়েড বলে রাতে তাঁবুতে আলো যেদিক থেকে এসেছিল তারা সেদিকেই যাচ্ছে। তখন সারা বয়েডকে যেতে নিষেধ করে, কারণ গতকাল রাতে যে মহিলাটি তার সাথে কানেক্ট হয়েছিল সে তাদেরকে ওই দিকে যেতে নিষেধ করেছে। সে তাদেরকে ফিরে যেতে বলেছে, কিন্তু বয়েড মনে করে এটা তাদের ঈশ্বরের কোনো ইশারা। বয়েড জেদ করে সামনের দিকে হাঁটতে থাকে। তখন চলতে চলতে সারা তাকে আবার প্রশ্ন করে মিস্টার ফিশ অ্যান্ড লোভস কে। বয়েড ঘুরে বলে সেই মিস্টার ফিশ অ্যান্ড লোভস, এটা তার নিকনেম। সে যখন মিলিটারিতে ছিল তখন তাকে কোড নেম হিসেবে এই নিকনেম দেওয়া হয়েছিল। তবে এই নামটি তার ছেলে ও ওয়াইফ ছাড়া আর কেউই জানে না। তখন সারা বলে ওই অদৃশ্য মহিলাটি তাকে সব বলেছে। সেই মুহূর্তে বয়েড পিছন থেকে কারোর ডাক শুনতে পায়, যেন কেউ তার কাছে সাহায্য চাচ্ছে। কিন্তু সারা কিছুই শুনতে পাচ্ছিল না। সারা বয়েডকে বারবার নিষেধ করতে থাকে সামনের দিকে না যেতে। তখন বয়েড একটু এগিয়ে দেখে কেউ মাকড়সার জালের মধ্যে আটকে রয়েছে। সে আরো ভালোভাবে বোঝার জন্য সামনে এগিয়ে দেখে তার স্ত্রী অ্যাবি। ঠিক সেই মুহূর্তে অ্যাবি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে তার হাত চেপে ধরে। বয়েড দ্রুত হাত ছাড়িয়ে পিছে আসে। তখন বয়েটের পায়ে লেগে কিছু বিষাক্ত মাকড়সার বাসা ভেঙে যায়, এবং সেই মাকড়সাগুলো তার পোশাকের মধ্যে ঢুকে কামড়াতে থাকে। বয়েট তাড়াতাড়ি করে তার জামা খুলে বিষাক্ত মাকড়সা এক এক করে ছাড়তে থাকে। তখন সারাও তাকে সাহায্য করে। তখন সারা তাকে জিজ্ঞেস করে সে আসলে কি দেখেছিল। বয়েড তাকে কিছুই বলে না। তারপর আবার তারা সামনের দিকে হাঁটতে থাকে।
তখন বয়েড খেয়াল করে দেখে তারা একটি পাথরের পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে। সে আর কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না। সে ভীষণ হতাশ হয়ে পড়ে। তখন সারা আবার তাকে ফিরে যেতে বলে। বয়েড তখন সারাকে রেগে বলে তার যদি ইচ্ছে করে তাহলে সে ফিরে যাক, সে তাকে আর আটকাবে না। ঠিক তখনই বয়েড খুব অসুস্থ অনুভব করে। সারা জানতে চাইলে বয়েড বলে তার শরীর প্রচন্ড ব্যথা অনুভব করছে, সাথে তার মাথাও যন্ত্রণা করছে। সে বলে ওই বিষাক্ত মাকড়সার কারণে এমনটা হচ্ছে। তখন সারা বয়েডের মনের জোর দেখে সে নিজেও তাকে উৎসাহ যোগায়। তাদের ওই শব্দ ও আলোর দিকে যেতে হবে। তখন বয়েড বলে তারা কিভাবে যাবে, তারা তো রাস্তাও হারিয়ে ফেলেছে। তাছাড়া এই শরীরে সে হাঁটতেও পারছে না। তখন সারা বয়েডকে বলে সে কি তার ছেলেকে আর একবার দেখতে চায় না। এবার বয়েড শক্তি পায়। সে আবার উঠে দাঁড়ায়। সেই মুহূর্তে তারা মেঘের গর্জন শুনতে পায়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ভারী বর্ষণ শুরু হবে। তারা পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু বয়েড কিছুক্ষণ রেস্ট নিতে চায়। সারা বলে তাদের হাতে একদম সময় নেই। ঠিক তখনই তারা আবার ওই বিকট শব্দ শুনতে পায়। তখন সারা বলে তারা রাইট ডিরেকশনেই যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের পেছন থেকেই শব্দটা আসছে। তারা আরো দ্রুত পাহাড়ে উঠতে থাকে। তখন বৃষ্টি শুরু হয়, তবুও তারা উঠতেই থাকে। এক পর্যায়ে তারা খুঁজে পায় ওই শব্দ ও আলো কোথা থেকে আসছে। তারা দেখতে পায় তাদের পাহাড় থেকে একটু দূরেই একটি ওয়াচ টাওয়ার। মূলত সেখান থেকে এই শব্দ ও আলো আসছে। তারা অবাক হয়ে যায়। এদিকে জেইড লক্ষ্য করে জঙ্গল থেকে কালো মেঘ ঘনিয়ে আসছে তাদের দিকে। সে তো চিন্তায় পড়ে যায়। এমন এখন তাদের কি হবে। সে জিমকেও জানিয়ে দেয় মেঘ তাদের দিকে ধেয়ে আসছে। সে যেন দ্রুত ব্রডকাস্ট শুরু করে। জেড এর কথা মতো জিম ব্রডকাস্ট শুরু করে দেয়। সে একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোথাও কোনো রেসপন্স পায় না। বৃষ্টি শুরু হয়ে গেলে ডোনা তাদের ভিতরে যেতে বলে। সেই মুহূর্তে তাদের একটি সিগন্যাল কোথাও কানেক্ট হয়ে যায়। তখন জিম অতিরিক্ত এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে সে কোথা থেকে বলছে। সেই মুহূর্তে লোকটি তাকে বলে সে কি জিম ম্যাথিউস। জিম লোকটিকে প্রশ্ন করে সে কে। তখন লোকটি উত্তরে বলে তার ওয়াইফের একদমই উচিত হয়নি বেসমেন্টের গর্ত করা। এবার জিম একটু ঘাবড়ে যায়, কারণ লোকটি এত কিছু জানলো কিভাবে। এরপর জিম সোজা দৌড় দেয় তার বাড়ির দিকে। সেই মুহূর্তে রেডিওর সাথে কানেক্ট হওয়া ল্যাম্প গুলো এক এক করে ব্লাস্ট হতে শুরু করে। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে দাবিদা পাথরের অস্তিত্ব পেয়ে তার হাতিয়ার দিয়ে সেই পাথর ভাঙতে শুরু করে, এবং তখনই একটি ফাটল দেখা দেয়, এবং মুহূর্তের মধ্যেই সে ভেঙে আরো নিচে পড়ে যায়। তখন সে লক্ষ্য করে তারের কোনো উৎসই নেই। তখনই সে লক্ষ্য করে তার পিছু থেকে একটি আলো তার দিকে এগিয়ে আসছে। সে একটু ঘাবড়ে যায়। সেই মুহূর্তে তার সামনে ভেক্টর এসে দাঁড়ায় এবং তাকে বলে ওই সাদা পোশাক পরা ছেলেটি তাকে বলেছিল তুমি এখানে আসবে, তাই আমি আগের থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। তখন ভিক্টর বলে এই জায়গাটা একদমই নিরাপদ নয়, তাদের এখনই এখান থেকে যেতে হবে। দাবিদার যেতে রাজি না হলে ভিক্টর লাইট দিয়ে দেখায় পাথরের গায়ে অসংখ্য চিহ্ন ও সংকেত, যেগুলো ওই ছেলেটি এঁকে রেখেছে। সেই মুহূর্তে ঘরের কাঠের ফ্লোর ভেঙে পড়লে ভিক্টর দ্রুত দাবিদাকে টান দিয়ে নিয়ে চলে যায়। জিম বাসায় এসে দেখে দাবিদা কোথাও নেই। সিন শিফট হয়। বয়েড আর হাঁটতে পারছে না। তখন ওই সাদা পোশাক পরা ছেলেটি সারাকে দেখা দেয়। ছেলেটি সারাকে বলে তোমাদের এই মুহূর্তে একটা নিরাপদ জায়গায় যেতে হবে। তখন ছেলেটি একটি গাছ দেখিয়ে দেয়। তখন সারা আর দেরি না করে বয়েডকে নিয়ে দ্রুত ওই গাছটির সামনে চলে যায়। এরপর বয়েড গাছের মধ্যে এরপর বয়েড গাছের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই বয়েড নিজেকে অন্য একটি জায়গায় আবিষ্কার করে। সে আগুন জ্বালিয়ে দেখে সে একটি পাথরের চার দেয়ালের মধ্যে আটকে গেছে। বয়েড সাহায্যের জন্য ভীষণ চিৎকার করতে থাকে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয় না। সিন শিফট হয়। এদিকে ডিনার হাউজের রেডিওটি আবার অটোমেটিক বেজে উঠেছে। একটু পর দেখা যায় এই শহরে এবার একটি বাস এসে থেমেছে। আর এখানেই ফাইনাল পর্ব শেষ হয়ে যায়। তো ফ্রম সিজন 1 এর
সবগুলো পার্ট আমি এক্সপ্লেন করেছি। আর সিজন 2 মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।